গল্পটির প্রথম দুটি পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আর প্রথম দুটি পর্ব শোনা না হয়ে গিয়ে থাকলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সে দুটি শুনুন। আমি জানি এই অন্তিম পর্বে আপনাদের অনেকেরই হৃদয় ভাঙতে চলেছে, তবুও কিছু গল্পের শেষটা বোধহয় হৃদয় ভাঙা থেকেই শুরু হয়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রাত 4টে। রেড তার চোখটা পিটপিট করল। তার হৃৎপিণ্ড যেন গলায় উঠে এসেছে। তুমি কি বললে? গোপন কথাটা আমার। আমি সেই মানুষটা। তাহলে সেটা কি? ওদিকে সাইমন আর্থারের পিঠে চাপড় দিল। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। তারপর আর্থার সাইমনকে সরিয়ে রেডের দিকে তাকালো। তার চোখে প্রশ্ন, ঠিক যেমন অন্য সবার চোখে। রেড? আমি সেই সাক্ষী, ফ্র্যাঙ্ক গট্টি কেসের সুরক্ষিত সাক্ষী। না 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 না, এটা তুমি হতে পারো না। হ্যাঁ, আমি সেই সাক্ষী। রেড শ্বাস নিল আর তারপর বলতে শুরু করলো। গত অগস্টের ঘটনা, আগস্ট 28 তারিখ। আমি নদীর ধারের ছোট্ট একটা পার্কে হাঁটছিলাম, ওয়াশিংটন অ্যাভিনিউ গ্রিন। তখন রাত 9টা হবে। পুরো অন্ধকার হয়নি, কিন্তু হয়ে আসছিল। আমি কলম্বাস বুলেভার্ডের বাস স্টপের দিকে যাচ্ছিলাম। কাছের স্টাপলস থেকে স্কুলের জিনিস কিনেছিলাম, তাই রাস্তা দিয়ে না গিয়ে পার্ক দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিই। জায়গাটা সুন্দর। আমি পথ ধরে হাঁটছিলাম। পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে। মানচিত্রে লেখা আছে ওটা সেট মেটাল কর্মীদের জন্য। তখন অবশ্য আমি জানতাম না, আশেপাশে কেউ ছিল না, শুধু আমি। আর তারপর আমি দুটো গুলির শব্দ শুনলাম, একটার পর একটা, খুব কাছ থেকে, পার্কিং লটের পেছনের ডাস্টবিনের কাছে কোথাও থেকে। আমি দৌড়াতে চাইনি, ভয় ছিল আমাকেও গুলি করবে, তাই পথের পাশে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। তারপর অপেক্ষা করলাম। চালিয়ে যাও। তারপর পায়ের শব্দ শুনলাম। আমি তাকিয়ে দেখি একজন লোক হাঁটছে। সে আমাকে দেখেনি, কিন্তু আমার পাশ দিয়ে চলে গেল। একজন সাদা মানুষ, বয়স 50-এর মতো, কালো কোঁকড়া চুল, গরম থাকা সত্ত্বেও লম্বা ট্যান রঙের কোট পরা। পরে আমি ছবিতে তাকে চিনতে পারি। সে ছিল ফ্র্যাঙ্ক গট্টি। গুলির পর আর কেউ সেখানে ছিল না। প্রায় 10 মিনিট পরে আমি বেরিয়ে যাই। যখন নিশ্চিত হই সে চলে গেছে, প্রথমে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু 2 দিন পরে পুলিশকে ফোন করি। যখন খবর পেলাম সেদিন রাতে সেখানে একটা লাশ পাওয়া গেছে, লোকটার নাম ছিল জোসেফ মানিন্নো, মাথার পেছনে 2টা গুলি। আমি গুলির শব্দ শুনেছিলাম আর ফ্র্যাঙ্ক গট্টিকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। আমি সেই সাক্ষী। কথা শেষ করে সে সাহস করে অন্যদের দিকে তাকালো। আর্থার নিজের ঠোঁট কামড়াচ্ছে, মাথা নাড়ছে অবিশ্বাসে। অলিভার ধীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রেইনাও তাকিয়ে রয়েছে, কিন্তু তার চোখে আর কোনো জল নেই, বরং সহানুভূতির একটা ছাপ। সাইমন গাল ফুলিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়ল, কিন্তু রেডের দিকে তাকালো না। সে কেন তাকাচ্ছে না? ম্যাডি পেছনে দাঁড়িয়ে রয়েছে। রেড তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ম্যাডির কণ্ঠ শোনা গেল। তুমি আমাকে কখনো বলনি কেন? আমি বলতে পারতাম না ম্যাডি। আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে সম্পূর্ণ গোপনীয়তা দিতে হয়েছিল। অনেক কাগজে সই করতে হয়েছিল আমার নিরাপত্তার জন্য। কেউ জানে না, এটাই পুরো বিষয়, এমনকি আমার বাবাও না। তুমি ওই স্টেপলসে কেন গিয়েছিলে? আমাদের বাড়ির কাছেও তো আরেকটা আছে। আমি মাঝে মাঝে নদীর ধারে যাই, কারণ ওটা কাছেই, যেখানে আমার মা মারা গিয়েছিলেন। কেউ আর কিছুই বলল না, সবাই নীরব, সম্ভবত তাকে সম্মান জানিয়ে। শুধু ম্যাডি একটু নড়ে চড়ে উঠল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অলিভার আবার মাথা তুলল। একটা ব্যাপার অদ্ভুত না? তুমি প্রধান সাক্ষী আর আমাদের মা প্রধান এক্সিকিউটর। ম্যাডি সামনে এগিয়ে এলো। অলিভার, বুঝতে পারছো না, মা এই কেসটা এত জোর দিয়ে নিয়েছিল কারণ সে রেডকে রক্ষা করতে চেয়েছিল, যেন তার নাম কোথাও প্রকাশ না হয়।
হ্যাঁ, সে তাই চাইতো, কিন্তু কেউ জেনে গেছে তুমি কে। এটাই সব কিছুর কারণ। আমি শুরুতেই বলেছিলাম এটার মধ্যে সংগঠিত অপরাধের গন্ধ আছে। এখানে এসেছে ওরা তোমাকে মারতে, যাতে তুমি আদালতে সাক্ষী না দিতে পারো। অলিভার, রেইনা ফিসফিস করে বলল, চোখ দিয়ে কিছু যেন একটা বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু অলিভার আবার তাকালো রেডের দিকে। তুমি 3 ঘন্টা আগে এইসব কথা বলনি কেন? যখন স্নাইপার বলছিল যে সে জানে আমরা কারা আর সে একটা গোপন কথা খুঁজছে, তখন তো তা বুঝতে পারার কথা ছিল যেটা তোমাকে নিয়েই। আমি ভাবিনি তারা জানে আমি সাক্ষী। তোমার মা বলেছিল কেউ আমার নাম বা পরিচয় জানতে পারবে না। তারপর তুমি আমাকে বিভ্রান্ত করেছিলে। তুমি বলেছিলে তারা তোমাকে আর ম্যাডিকে জিম্মি করেছে তোমার মায়ের কাছ থেকে নাম বের করার জন্য। আমি ভেবেছিলাম তুমি ঠিক বলছো, তাই আমি তোমার পালানোর পরিকল্পনার সাথে গিয়েছিলাম। আমি ভুল ছিলাম। তোমার তো শুরুতেই বলা উচিত ছিল। তুমি জানতে এটা তোমাকে নিয়ে, তবুও চুপ করেছিলে। আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে আটকে রেখেছ। স্বার্থপর, স্বার্থপর রেড। বোকা, বাইরে যে 2 জন মানুষ ছিল। রেড মনে মনে ভাবলো যে হয়তো সে ইতিমধ্যে তাদের নামও ভুলে গেছে। তারা মারা গেছে, সেটা তোমার দোষ। তুমি চাইলে অনেক আগেই এটা শেষ করতে পারতে। না, রেড আর নতুন কোনো অপরাধবোধ নিতে পারবে না। সে তো অলিভারকে অনুরোধ করেছিল ডন আর জয়েসকে সেই নোটটা না দিতে। এটা তো অলিভারেরই দোষ, তার তো না। ঠিক তখন আর্থার কথা বলল, তার কণ্ঠ কর্কশ। তুমিও তো তখন তোমার গোপন কথা বলনি। এটা তোমাকে নিয়ে হতে পারতো। তবুও তুমি আর রেইনা চুপ ছিলে। রেইনা বাধ্য না করা পর্যন্ত তুমি কিছু বলনি। চুপ করো। যদি তুমি মারা যাও, ফ্র্যাঙ্ক গটি ছাড়া পেয়ে যাবে। ওরা এটাই চায়। তারা এখানে এসেছে কিন্তু তোমাকে মারতে। সে সেটা জানে অলিভার, বারবার বলার দরকার নেই। রেড, তোমাকে আরভি থেকে বেরিয়ে যেতে হবে। 2 সেকেন্ড কেউই কিছু বলল না, শুধু স্ট্যাটিক শব্দ। হঠাৎ ম্যাডি চিৎকার করে উঠল। কি? অলিভার, তুমি কি বলছো? ওকে বেরিয়ে যেতে হবে। ওদের লক্ষ্য রেড। সে এখানে থাকলে আমরা সবাই বিপদে পড়ব। দেখছো না, লোকটা গুলি চালাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে যা চাইছে তাকে পাবে। আমাদের মধ্যে কেউ না কেউ মারা যাবে, তাই তাকে যা চাই সেটা দিতেই হবে। আর সে চায় রেডকে। না, রেড কোথাও যাবে না। তুমি সিরিয়াস? হ্যাঁ, ওকে বাইরে পাঠালে সে মারা যাবে? অলিভার সাইমনের দিকে তাকালো না, শুধু রেডের দিকে তাকালো। রেডের হৃৎপিণ্ডটা যেন ধুকপুক করছিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি ফেটে যাবে। তুমি নিশ্চয়ই বুঝেছিলে এটা হতে পারে যখন তুমি সাক্ষী দিতে রাজি হয়েছিলে। এটা ফিলাডেলফিয়ার মাফিয়া রেড। তুমি কি ভেবেছিলে? কিন্তু সে তো কোনো ভুল করেনি। সে শুধু একজন মানুষকে অপরাধের জায়গা থেকে বেরোতে দেখেছিল। এর জন্য তাকে মরতে হবে? অলিভার, তুমি তো সত্যি একজনকে মেরেছ, তবুও তুমি আরভি ছাড়তে চাওনি। এটা তোমার বিষয় না সাইমন। অবশ্যই এটা আমাদের বিষয়। কেউ আরভি ছাড়ব না। তুমি তো বলেছিলে। এখন নিয়ম বদলে গেল। তুমি কি মরতে চাও? কেউ মরতে চায় না, সেটাই তো বলছি। আর্থার আবার বলল। রেড কোথাও যাচ্ছে না। অলিভার তাদের উপেক্ষা করে আবার রেডের দিকে তাকালো। রেড, আমার কথা শোনো। তোমাকে বাস্তবটা মেনে নিতে হবে। তুমি জানো তোমাকে এই আরভি ছাড়তে হবে আমাদের বাঁচতে, ম্যাডিকে বাঁচতে। সে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই না? তোমরা তো সারা জীবন একসাথে। ওকে বাঁচাও। অলিভার, না, দয়া করে থামো। তোমরাও এটাই ভাবছো? তাই আমরা ভোট দেব, গোপন ভোট, যাতে সবাই নিজের মতো ভোট দিতে পারে আর কেউ জানতে না পারে। আরবির হাওয়া যেন কাঁটায় ভরে গেল। রেডের গায়ে কাঁটা দিচ্ছে, ঠোঁটের কাছে ঘাম জমেছে, কিন্তু ঘাড়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। সে মরতে চায় না। ভোট, রেড থাকবে নাকি যাবে? ভোট। রেডের মাথার ভেতর শব্দটা যেন অদ্ভুতভাবে ঘুরে গেল, কিন্তু মাথার ভেতর দিয়ে যেতে যেতে যেন তার মানেই বদলে গেল, বিকৃত হয়ে গেল। ভোট, এর মানে কি? আর্থার বলল, না, আমরা এটা করব না। আমরা ভোট দেব না। যে রেড বাঁচবে নাকি মরবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ,
এটাই সবচেয়ে ন্যায্য উপায়। গণতন্ত্র এভাবেই কাজ করে, আইন আর বিচারও। আমরা প্রত্যেকেই ভোট দেব এবং সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তই জিতবে, এটাই ন্যায়। এটা কি সত্যিই ন্যায্য? রেডের কাছে তো একদমই মনে হচ্ছিল না। তার জীবন এখন 5 জন মানুষের হাতে, কিন্তু তার জীবনে তো কখনো কিছু ন্যায্য ছিল না। তাহলে মৃত্যুই বা আলাদা হবে কেন? ভোট? আমরা এটা করতে পারি না, এটা বাস্তব না। আর তুমি ফলাফল মেনে নেবে, তাহলেই তো এটা ন্যায্য হবে। অবশ্যই, ভোট দেওয়ার উদ্দেশ্যই তো সেটা। রেড কি ভোট দিতে পারবে? ম্যারির গলাটা ভারী, চোখে জল চেপে রেখেছে সে। অবশ্যই না, এটা হাস্যকর হবে। আমি এটা করছি না। তাহলে তোমার ভোট বাতিল। ম্যারি, তোমার কাছে আর কলম আছে? আছে। ম্যারি বলল। নাক মুছতে মুছতে ধীরে ডাইনিং টেবিলের কাছে গেল। টেবিলের নিচে রাখা তার ব্যাগটা বের করলো, একটু খুলে 4টে বল পেন বের করলো, সেগুলো টেবিলে ফেলে দিল। 5টা। ভালো ম্যারি। এটা পাগলামি। রেড, তুমি রান্নাঘরে গিয়ে দাঁড়াও। ভোট দেওয়ার সময় তুমি কারোর কাগজ দেখতে পারবে না, ঠিক আছে? অলিভার সবাইকে বুঝিয়ে দিল যে কেউ যদি ইয়েস লেখে তার মানে বেরিয়ে যাও, চিরকুটে যদি নো লেখা হয় তার মানে হচ্ছে থেকে যাও। কিছুক্ষণ পর অলিভার সবার নোটগুলো খুলে ধরল। অলিভার এক এক করে ভাঁজ খুলল এবং লেখা শব্দটা পড়ল। না। রেডের হৃদয় যেন লাফ দিয়ে গলায় উঠে এলো। তার মানে কেউ একজন তাকে বাঁচাতে চেয়েছে। এরপর অলিভার বাটিতে হাত ঢুকিয়ে দ্বিতীয় কাগজটা বের করল। হ্যাঁ। রেডের হৃদয় যেন আবার ডুবে গেল, যেন পেটের ভেতর অ্যাসিড পড়ে ফিচফিচ করছে। হ্যাঁ, মানে তার মরার পক্ষে একজন ভোট দিয়েছে। কিন্তু সেটা আগেই জানতো যে অলিভারই নিশ্চয়ই হ্যাঁ ভোট দেবে। তারপর অলিভার আরও একটা কাগজ তুলে ধরল এবং খুলল। না। না। ধন্যবাদ। রেড ডান হাতের তর্জনী তুলে ধরল। আরও একটা ভোট তার বাঁচার পক্ষে। অলিভার এবার চতুর্থ কাগজটা বের করল এবং খুলল। সে একটা গভীর নিঃশ্বাস নিল, একটু বেশি সময় ধরেই নিল। হ্যাঁ। না 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 না, রেডের গলা শক্ত হয়ে এলো, শ্বাস যেন মাঝপথে আটকে গেল। এটা তো হওয়ার কথা ছিল না। আরও একটা ভোট তার মরার পক্ষে। এটা তো শুধু ভয় নয়, এটা যেন সত্যিকারের আতঙ্ক। কিন্তু কে কে তার মরার পক্ষে ভোট দিল? শেষ ভোট। অলিভার বাটির ভেতর থেকে শেষ কাগজটি বের করল। অলিভার কাগজটা ঘুরিয়ে ঠিক করল, তারপর গলা পরিষ্কার করল। অলিভার কাগজটার দিকে তাকিয়ে পড়ল। না। তারপর অলিভার কাগজটা মুঠোর ভেতর চেপে মুড়ে ফেলল। এর বুকের উপর থেকে ভয়ঙ্কর সেই চাপটা একটু হলেও সরে গেল। সে আবার নিঃশ্বাস নিতে পারল। শেষ ভোটটা ছিল না। 3টে না, 2টো হ্যাঁ। তার মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, সে বেঁচে গেছে। ম্যাডি হঠাৎ দম ছেড়ে বলল, ধন্যবাদ ভগবান। ঠিক আছে, আমি ভালো আছি। না, রেড মোটেও ভালো ছিল না, কিন্তু সে বেঁচে আছে এটাই সত্যি। আর তার জীবনে বাকি সময়ের থেকে এটাই বা কতটা আলাদা। এখন আমরা কি করব? হঠাৎ অলিভার দৌড়ে এসে রেডকে চ্যাংতলা করে কোলে তুলে নিল। অলিভার, না। না। পা দিয়ে লাথি মেরে আরভির দরজাটা খুলে দিল। অলিভার, থামো। পায়ের শব্দ, চিৎকার, আরভি যেন কেঁপে উঠল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দরজা খুলে গেছে। বাইরে বিশাল অন্ধকারে রাত অপেক্ষা করছে। অলিভার তাকে এখনও চ্যাংতলা করে কোলে তুলে রেখেছে। আর এরপর সে রেডকে ঠেলে বাইরে ফেলে দিল। রেড সিঁড়িতে এক পায়ে পড়ল। ভারসাম্য রাখতে পারল না, সে গড়িয়ে পড়ল সিঁড়ির নিচে। কোমরে আঘাত পেল। আর তারপর সে মুখ থুবড়ে রাস্তার ধুলো আর কাকড়ের উপর পড়ে গেল। রেড এবার মাথা তুলল। আসলে সে এখানে একা নয়, কয়েক ফুট দূরেই ডন পড়ে রয়েছে। তার শরীর অস্বাভাবিকভাবে পেছনের দিকে বেঁকে রয়েছে। মৃত্যুর পরও সে যেন নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। তার মাথাটা পেছনের দিকে ফাটা। রক্ত, হাড়, মাংস আর মস্তিষ্কের টুকরো যেন রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। জয়েসের শুধু জুতোগুলো দেখা যাচ্ছে।
শরীরের বাকি অংশটা আরভির কোণার আড়ালে। এমন সময় ভেতর থেকে চিৎকার শোনা গেল। অলিভার, সরে দাঁড়াও। রেড নিজেকে ঠেলে হাঁটু গেড়ে উঠল। সে অন্ধকার ঝোপঝাড়ের দিকে তাকালো। হাওয়াতে ঘাস নড়ছে, ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগছে। স্নাইপার হয়তো এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। সে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু রেডকে সে দেখতে পাচ্ছে। অলিভার, সরে দাঁড়াও। লাল ডটটা কোথায়? তার কপালে? তার চোখের মাঝখানে? রেড আবার ডনের দিকে তাকালো। মাথা ভাঙা টুকরোগুলো যেন একটা ধাঁধার মতো পড়ে রয়েছে। সাইমন, আমাকে সাহায্য করো। রেডের হাঁটুটা রাস্তার ওপর পড়ে ভিজে যাচ্ছে। পেট্রোলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। না 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 না, সে এভাবে মরতে পারে না। রেড উঠতে চেষ্টা করল, কিন্তু শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে। রেড নিজের দিকে তাকালো। তার পা কাজ করছে না কেন? তখন সে দেখল যে লাল ডটটা তার বুকের ওপর ঘুরছে, তার চেক শার্টের লাইনের ওপর ওঠানামা করছে। এরপর একটা গর্ত হবে, আর তারপর সব শেষ। কিন্তু এখনও সে বেঁচে আছে কেন? তার কানে জোরে জোরে শব্দ হচ্ছে, কিন্তু সেটা তার নিজের হৃদস্পন্দন নয়। আরবির ভেতর ধাক্কাধাক্কি, চিৎকার, শব্দ আর 3টে দ্রুত পায়ের শব্দ। হঠাৎ আবার কারোর হাত তার কোমরটাকে শক্ত করে চেপে ধরল। পেয়েছি, রেড। আর্থার তাকে তুলে দাঁড় করালো। টেনে সিঁড়ি বেয়ে আবার ভেতরে নিয়ে যেতে লাগলো। লাল ডটটা তার বুক থেকে এবার পায়ে নেমে গেল, আর তারপর অন্ধকারে হারিয়ে গেল। ম্যাডি, দরজা। ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল। রেড আর্থারের গায়ে হেলে পড়ল। সে নিজের বুকের দিকে তাকালো যে লাল ডটটা এখনও আছে কিনা, গর্ত হয়েছে কিনা দেখবার জন্য, রক্ত বেরোচ্ছে কিনা দেখবার জন্য। গুলি করেনি, তুমি ঠিক আছো। তোমার গায়ে গুলি লাগেনি, তুমি শুধু শকে আছো। ধীরে ধীরে শ্বাস নাও। তুমি ঠিক আছো রেড? এই নাও। রেডের সামনে এক গ্লাস জল ধরা হলো। রেইনাই সেটা এগিয়ে দিয়েছে। তার চুল এলোমেলো, কেউ যেন সেটাকে টেনে ধরেছিল। কিন্তু রেড সেই গ্লাসটাকে আর ধরতে পারল না। তার হাত কাঁপছিল। দূর থেকে অলিভারের গলা শোনা গেল। সে তোমাকে গুলি করেনি? রেড আর্থারের বুকের ভেতর থেকে মাথা ঘুরিয়ে তাকালো। অলিভার ড্রাইভারের সিটের সামনে বসে রয়েছে। এক হাত পেটের ওপর চেপে ধরে রয়েছে, একটু ঝুঁকে, আর তার গালে লাল দাগ। সে গুলি করেনি। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তুমি অন্তত 3 মিনিট বাইরে ছিলে, তবু সে গুলি করেনি। কেন? অলিভার এমনভাবে প্রশ্ন করলো যেন রেড জানতেই পারে যে সে কেন এখনো বেঁচে রয়েছে। সে কেন তোমায় গুলি করেনি রেড? অলিভার, থাম। রিনার গলায় সতর্কতার সুর, কিন্তু অলিভার তো থামবার মতো মানুষ নয়। সে এক পা এগিয়ে গেল। তুমি তো ফ্র্যাঙ্ক গটির মামলার অজ্ঞাত সাক্ষী। পুরো মামলাটাই তোমার উপর দাঁড়িয়ে আছে। তাহলে তারা তোমাকে মারল না কেন? তার সুযোগ ছিল। তুমি ঠিক সামনে দাঁড়িয়েছিলে 3 মিনিট, তবু সে গুলি করল না কেন? রেড রাগে চিৎকার করে উঠল। আমি জানি না, আমি জানি না কেন সে আমাকে গুলি করেনি। সে তোমাকে গুলি করেনি কেন? তুমি নিরাপদ। সে ওই বুড়ো দম্পতিকে মেরেছে, সাইমনের দিকে গুলি ছুঁড়েছে। আমাদের কেউ বাইরে বেরোলে তাকে মেরে দেবে, কিন্তু তোমাকে মারেনি। এটার একটাই কারণ হতে পারে, কি? তুমি ওদের সঙ্গে কাজ করছো। অলিভার? আর্থারের গলায় নিচু আর বিপজ্জনক। অলিভার মাথা নাড়ল। রেডি গুপ্তচর, এটাই একমাত্র ব্যাখ্যা। তারা নিজেদের লোককে মারবে না। কিন্তু সে তো মামলার সাক্ষী। এই রাস্তায় নামতে বলেছিল কে? রেড। রেনাকে গাড়ি চালিয়ে যেতে বলেছিল কে? রেড। স্নাইপার এমন অনেক কিছু জানতো যা সে জানতেই পারে না, যদি না আমাদের মধ্যে কেউ তাকে বলে। আমাদের পালানোর পরিকল্পনা, পুলিশের ব্যাপারে নোট, সব ওয়াকিটকি শুরু থেকেই রেডের হাতে। ওই বলেছিল এটা বাক করা নেই। সে এত কিছু জানে কিভাবে? 3 মিনিট বাইরে দাঁড়িয়ে ছিল, তবু গুলি লাগলো না। হয়তো সে সাক্ষী নয়, হয়তো সে মিথ্যে কথা বলেছে, কারণ সে ওদের সঙ্গেই আছে। সে কেন ওদের সঙ্গে কাজ করবে? টাকা। সবাই জানে রেডের টাকার দরকার। যদি এটা রেডের ব্যাপার না হয়, তাহলে স্নাইপার চাইটা কি? জানি না, কিন্তু এখন সেটা গুরুত্বপূর্ণ না, কারণ এখন আমাদের সুবিধা আছে। রেড, তোমার 2 হাত ওপরে তোলো।
এখনই। রেড দ্বিধা করল। আরবির ভেতরে অন্যদের দিকে তাকালো। তারা কি আবার তার বিরুদ্ধে যাচ্ছে? না, এটা শুধু অলিভার। তবুও তার চোখে বিপদের ঝিলিক ছিল। রেড ধীরে ধীরে হাত দুটোকে মাথার ওপরে তুলল। তার ওটা খোলা। তারপর চোখ চলে গেল রান্নাঘরের কাউন্টারের দিকে, ওয়াকিটকির দিকে। ওটাই তার দায়িত্ব। ওভাবেই রাখো। অলিভার দ্রুত রান্নাঘরের দিকে গেল। অলিভার, চুপ। অলিভার তারপর স্পিকার তুলে একটা গান চালালো। অলিভার চিৎকার করে বলল, রেড, হাত নামাবে না। নামালে আমি সেগুলো পেছনে টিপ দিয়ে বেঁধে দেবো। এর দরকার নেই। আমি যা বলেছিলাম, এখন আর স্নাইপার কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখন আমাদের হাতে একটা বড় সুবিধা আছে। আমরা জানি তারা রেডকে গুলি করবে না। কোনো কারণে সে নিরাপদ। সে গুপ্তচর হোক বা সাক্ষী, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তারা তাকে গুলি করবে না। আর এখন আমরা সেটা জানি। আমরা সেটা ব্যবহার করতে পারি। তুমি কি বলতে চাইছো? আমি বলছি রেড আরবি থেকে বের হতে পারে, তবু তাকে ওরা গুলি করবে না। যেন সে অদ্ভুতভাবে নিরাপদ। সেটা আমরা ব্যবহার করতে পারি পালানোর জন্য। মানে রেডকে বাইরে পাঠিয়ে সাহায্য আনতে বলবে? না, রেড না। আমি তাকে বিশ্বাস করতে পারি না। সে হয়তো ওদের লোক। আর ঠিক তখনই গানটা শেষ হয়ে গেল। তারপর অন্য একটা গান চালানো হলো। রেড গুপ্তচর হতে পারে, এমন অনেক প্রমাণ আছে। তাকে বিশ্বাস করা যায় না। তাহলে তোমার পরিকল্পনা কি? ম্যাডি, তুমি আর রেড প্রায় একই উচ্চতার। তোমাদের চুলের রঙও প্রায় এক। যদি তোমাকে রেডের পোশাক পরানো হয়, স্নাইপার পার্থক্য বুঝতে পারবে না। তার স্কোপে তোমরা দুজনে একই রকম দেখাবে। সে ভাববে তুমি রেড, তাই সে গুলিও করবে না। তুমি আরবি থেকে বের হতে পারবে। সে ভাববে তুমি রেড, আর রেডকে সে কোনোভাবেই গুলি করবে না। তুমি ধীরে ধীরে বাইরে থাকা ট্রাকের কাছে যাবে, গাড়িতে উঠবে, ঘুরে চলে যাবে। তোমার সঙ্গে কয়েকটা ফোন থাকবে। সিগন্যাল পেলেই পুলিশকে ফোন করবে। না পেলে কোনো একটা বাড়ির ল্যান্ডলাইন ব্যবহার করতে পারবে। ম্যাডি কিছু বলতে গিয়েও থেমে গেল। ম্যাডি পিছিয়ে গেল। ড্রাইভারের সিটে ধাক্কা খেল। তার মুখে স্পষ্ট ভয় ফুটে উঠল। ঠোঁট বাঁকা হয়ে আছে, চোখ বড় হয়ে গেছে। সে মাথা নাড়ল। আমার মনে হয় না আমি পারবো। তোমাকেই করতে হবে। রেইনা না, আমি না, আর্থার না, সাইমানও না। শুধু তুমি রেডের মতো দেখতে, তাই তোমাকেই যেতে হবে। তুমি ঠিক থাকবে। রেড 3 মিনিট বাইরে ছিল, তবু গুলি লাগেনি। তোমার শুধু ওই ট্রাক পর্যন্ত পৌঁছাতে হবে। অলিভার, এটা খুব ঝুঁকিপূর্ণ। আমরা জানি না কেন সে রেডকে গুলি করেনি। হাত তুলে রাখো রেড। ম্যাডি, তোমাকে এটা করতে হবে না। তুমি তার কথা শুনতে বাধ্য নও। আমি জানি না। তোমাকেই করতে হবে ম্যাডি। শুধু তুমিই পারবে। শুধু তুমিই আমাদের বাঁচাতে পারবে। যদি পরিস্থিতি অন্যরকম হতো, আমি নিজেই যেতাম। যদি আমি আমাদের সবাইকে বাঁচাতে পারতাম, আমিই করতাম। কিন্তু এখন সেটা সম্ভব নয়। তুমিই একমাত্র যে আজ রাতে আমাদের সবাইকে বাঁচাতে পারবে। আর্থার জোরে বলল, এটা খুব খারাপ আইডিয়া। ম্যাডি, তোমার কিন্তু এটা উচিত হয়নি করা। চুপ করো আর্থার। এটা কাজ করবে ম্যাডি। তুমি কি ভাবো আমি আমার ছোট বোনকে বাইরে পাঠাতাম যদি একটু হলেও বিপদ থাকতো? অবশ্যই না। তারা ভাববে তুমি রেড, আর তারা রেডকে গুলি করবে না। তাই তোমাকেই যেতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আমি পারবো। ভালো মেয়ে। সাইমন, তুমি বলেছিলে ট্রাকের চাবি কোথায়? ডনের হাতেই আছে। অলিভার আবার ম্যাডির দিকে তাকিয়ে বলল, তুমি ধীরে ধীরে ডনের কাছে যাবে, যেন তুমি জানো যে তারা তোমায় গুলি করবে না, কারণ তুমি রেড। চাবিটা নেবে, শুধু তার মাথার দিকে তাকিও না। তারপর ট্রাকে উঠবে, ইঞ্জিন চালু করবে, আর এখান থেকে চলে যাবে। খুব সহজ। আমি পারবো। আমি সাহায্য আনবো। আমি কথা দিচ্ছি। ম্যাডির চোখ রেডের দিকে, একটা অদ্ভুত দৃষ্টি। রেড বুঝতে পারল না যে এর মানে কি। সে কি চাইছে। ম্যাডি, তোমাকে এটা... রেড, তোমার কাপড় খুলে ফেলো। ম্যাডি ভয় পাচ্ছে। সে এটা করতে চায় না। অলিভার এক পা এগোলো, কিন্তু রেড হয়ে গিয়ে গেল। সেও এবার থামবে না। কতবার নোটের ব্যাপারে সে অলিভারের কথা শুনেছিল, আর 2জন মানুষ মারা গেছে। এবার সে আর শুনবে না।
তুমি কেন তাকে এটা করতে বাধ্য করছো অলিভার? তুমি জানো না এটা কাজ করবে কিনা। আমরা জানি না কেন তারা আমাকে মারেনি, কিন্তু আমি তাদের সঙ্গে কাজ করছি না। আমি পরোয়া করি না তুমি বিশ্বাস করো কি করো না, কিন্তু আমরা দুজনেই ম্যাডিকে ভালোবাসি। সে কোনো খেলনার গুটি না যে তুমি তোমার পরিকল্পনায় তাকে ব্যবহার করবে। আজ পর্যন্ত তোমার কোনো পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি, একটাও না। তুমি তাকে বন্দুকের সামনে পাঠাতে পারো না। যদি ম্যাডি না চায় তাহলে সে যাবে না। আর তুমি তাকে জোর করতে পারো না, বা আমাকে, যেমন করে বাইরে ছুঁড়ে ফেলেছিলে। রেড, তোমার কাপড় খুলে ফেলো। অলিভার, থামো। রেড, না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। যদি ম্যাডি নিজের দাদাকে না না বলতে পারে তাহলে সেটা রেড করবে। আমি আর একবারই বলবো, কাপড় খুলে ফেলো। ছুরিটা নামাও অলিভার। রেড মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ছুরি ধরাটা তার গলা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। ঠিক আছে। রেড নিচু গলায় বলল। সঙ্গীতের শব্দে হয়তো কথাটা শোনা গেল না, কিন্তু অলিভার তার ঠোঁটটা ঝুলে পড়ে গেল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যে হাসিটা তার মুখে মানায় না। আমি কি আগে কিছু কাপড় বদলাতে পারি? না, তুমি না। তুমি হয়তো এটাকে অজুহাত বানিয়ে স্নাইপারের সঙ্গে যোগাযোগ করবে। হাত যেখানে আছে সেখানেই রাখো। আমি স্নাইপারের সঙ্গে কাজ করছি না অলিভার। আমি তো সাক্ষী, ওরা আমাকে মারতে এসেছে। তবু তো মারেনি, তাই না? সুযোগ থাকলেও। সাইমন, তুমি যাও, ম্যারির ব্যাগ থেকে রেডের কিছু কাপড় বের করে নিয়ে আসো। রেডের জিনিসগুলো ওপরেই থাকবে। সাইমন এক আঙুল তুলে জানালো যে সে সব শুনেছে। সে আঙুল ঢুকিয়ে একজোড়া প্যান্ট বের করলো। কালো জিন্স। না, মেঝেতে রাখো। লাল রংটা তোমার উপর ভালো লাগে। রেড, তাড়াতাড়ি করো। ওকে অন্তত বাথরুমে গিয়ে কাপড় বদলাতে দাও। আর্থার এগিয়ে গিয়ে বলল। তার গলায় টান টান স্নায়ু দেখা দিচ্ছিল। অলিভারটার সঙ্গে সঙ্গে ছুরিটা তার দিকে তাক করলো। না, ও একা থাকলে কোনো না কোনোভাবে সিক্স স্নাইপারকে কন্ট্যাক্ট করতে পারে। রেড নিজের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। ঠিক আছে আর্থার, সমস্যা নেই। কিন্তু শব্দটা কতকটা হাস্যকর। সমস্যা নেই। তার গলায় ছুরি ধরা, বাইরে স্নাইপার, তাকে মেরে ফেলার কথা, তবুও সে বোঝে যে সে ঠিক আছে। আর্থার মাথা নাড়ল, কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে গেল। রেড শার্টটা খুলে ফেলল। এই নাও ম্যাডি। সে শার্টটা ছুঁড়ে দিল ম্যাডির দিকে, আর ম্যাডি সেটা বুকে জড়িয়ে ধরল। জিন্স খুলে ফেলো তাড়াতাড়ি। রেড জুতো খুলল। অলিভার সেগুলো তুলে নিয়ে ম্যাডির দিকে ছুঁড়ে দিল। রেড ধীরে ধীরে জিন্স খুলল। সে এখন দাঁড়িয়ে রয়েছে আরবির ভেতর, শুধু অন্তর্বাস আর মোজা পরে। কিন্তু তার লজ্জা লাগছিল না, কারণ আসল লজ্জা সে আগেই দেখেছে। লজ্জা হলো নিজের মাকে মেরে ফেলা, আর শেষবারের মতো তাকে বলা যে তুমি তাকে ঘৃণা করো। এরপর জিন্স আর প্যান্টগুলো পরে ফেলল ম্যাডি এবং রেড দুজনেই। হঠাৎ অলিভার বলল, ঠিক হচ্ছে না, তোমার চুল বেশি লম্বা। অলিভার টেবিল থেকে একটা কাঁচি তুলে নিল। ম্যাডি চুলের পনিটেল ধরে সে 3 ইঞ্চি মতো কেটে দিল। আরও এলোমেলো করো, রেডের চুল যেমন। গুড, তুমি পারবে। এরপর ম্যাডি রান্নাঘরের কাউন্টারের দিকে গেল। একটা সসপ্যানের ঢাকনা খুলে ভেতর থেকে 3টে ফোন বের করলো। ঠিক আছে, তোমার ফোন নাও, রেইনার ফোন নাও, আর সাইমনেরটা নাও, ওটা অন্য নেটওয়ার্কে। অলিভার ম্যাডির দিকে সেই ফোনগুলো বাড়িয়ে দিল। চালিয়ে যেতে থেকো যতক্ষণ না কোনো বাড়ি পাও অথবা ফোনগুলোতে টাওয়ার আসে। অলিভার একটা হাতে 3টে আইফোন জড়ো করে ম্যাডির হাতের দিকে এগিয়ে দিল। ম্যাডি মাথা নেড়ে ফোনগুলো নিল। আমার দিকে তাকাও ম্যাডি, তুমি পারবে। শান্তভাবে দরজা দিয়ে বের হবে, যত তাড়াতাড়ি পারো পাশ ফিরে দাঁড়াবে। ওইভাবে তুমি আর রেড সবচেয়ে একরকম দেখতে হও। তারপর ডনের কাছে হাঁটবে, তার হাত থেকে চাবিটা নেবে, সোজা ট্রাকে উঠবে, দরজা বন্ধ করে ইঞ্জিন চালু করবে, তারপর পিছিয়ে ঘুরে এখান থেকে বেরিয়ে যাবে। সামনে থাকা অবস্থায় খুব জোরে নয়, কিন্তু ওই গাছপালাগুলোর পরে পৌঁছালেই দ্রুত গাড়ি চালাবে। সিগন্যাল পেলে বা কোনো বাড়ি পেলে সাহায্য চাইবে। পুলিশে ফোন করলে বলবে এটা অ্যাক্টিভ শুটার। অলিভার একটু সরে দাঁড়াতেই রেড ম্যাডিকে দেখতে পেল। সে যেন জমে গেছে, আরবির মেজের সঙ্গে আটকে গেছে যেন। তার ঠোঁট কাঁপছে,
সে যেন অলিভারের মুখের দিকে তাকিয়ে সঠিক উত্তর খুঁজছে। ম্যাকনিয়ার সেমেটারি রোড। আমরা এখানেই ওই রাস্তা থেকে ঢুকেছিলাম। এটা বললেই তারা খুঁজে পাবে, বলবে হেডলাইটটা খুঁজতে। ম্যাডি মাথা নাড়ল, কিন্তু তার চোখে আতঙ্ক জমে আছে। মনে হচ্ছিল সে যেন ঠিকমতো শুনছেও না, কথাগুলো শুধু শব্দ হয়ে কানে আঘাত করছে। ম্যাডি, আমার মনে হয় না তোমার এটা করা উচিত। এটা খুব ঝুঁকিপূর্ণ, তাই না রেড? আর্থার মরিয়া হয়ে রেডের দিকে তাকালো। রেড মাথা নাড়ল। তার চোখের কোণে জল এসে গেল ম্যাডিকে এত ভয় পেতে দেখে। যেও না, এটা করো না, তোমার দরকার নেই। চুপ করো তোমরা দুজন, ওদের কথা শুনবে না, ওরা বোঝে না। এটা কাজ করবে। ম্যাডলিন, আমার দিকে তাকাও। সব ঠিক হবে, তুমি আমাদের বাঁচাবে। এটা মায়ের প্ল্যান। তুমি বেরিয়ে সাহায্য রাখবে। তুমি নিরাপদে চলে গেলে আমরা স্নাইপারকে জানাবো যে রেড এখনও আমাদের কাছেই আছে। এতে আমরা নিরাপদ থাকব। ওদের কাছে রেডের দাম আছে। যেও না ম্যাডি। সে সিদ্ধান্ত নিয়েছে। রেড, ওকে প্রভাবিত করা বন্ধ করো। ঠিক আছে, আমি এখন গান বন্ধ করব। তোমরা সবাই চুপ থাকবে, কেউ একটা শব্দও করবে না। রেড, মুখ বন্ধ রাখবে, আর হাত যেখানে আছে সেখানেই থাকবে। ম্যাডি, ফোনগুলো নিয়েছো? প্রস্তুত? দরজার কাছে দাঁড়াও। ম্যাডি ধীরে ধীরে দরজার কাছে গেল। তার পা যেন মেঝেতে আটকে যাচ্ছে। রেড, রেড! অলিভার জোরে বলল, যেন সে অভিনয় করছে। তুমি কোথায় যাচ্ছ? তারপর অলিভার ম্যাডিকে মাথা নেড়ে ইশারা করল। ম্যাডি দরজার হাতলে চাপ দিল, আর দরজাটা খুলে গেল। বাইরে অন্ধকার রাত ঢুকে পড়ল। না। ম্যাডি মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, আর রাত তাকে গিলে নিল। সে রাস্তার উপর পৌঁছল। পায়ের নিচে কাকড়টা কচমচ করে উঠল। তারপর সে আরভির দরজাটা বন্ধ করল। রেড কোথায় গেল? অলিভার যেন রেডের কোনোই ধরে টেনে সামনে নিয়ে গেল। যাও। সবাই সামনে এগিয়ে এলো। ম্যাডি তখন ট্রাকের একেবারে কাছে। সে একটু মাথা তুলে তাকালো। ম্যাডি থামল। সে হাত বাড়িয়ে দরজার হাতল ধরল, আর ক্র্যাক করে একটা আওয়াজ হলো। ম্যাডি হঠাৎ সামনে ঝুঁকে পড়ল। সে ধপ করে রাস্তায় পড়ে গেল। রেড চিৎকার করে উঠল। না, না ম্যাডি! ম্যাডি কপাল আর আঙুল ঠেকিয়ে দিল ঠান্ডা উইন্ডশিল্ডের কাছে। বাইরে রাস্তার ওপর পড়ে রয়েছে ম্যাডি। রেডের কাপড়ের একটা দলা পাকানো পিণ্ডর মতো দেখা যাচ্ছে তাকে। রেড চিৎকার করে উঠল। সে বেঁচে আছে। বাইরে পড়ে থাকা দেহটা যেন একটু নড়ল। পনিটেলটা অন্য কাঁধে ঘুরে গেল। সে ঘুরে বাকিদের দিকে তাকালো। অলিভারের মুখটা ফ্যাকাশে। ম্যাডি তাহলে আহত, গুলিবিদ্ধ। কেউ না কেউ তাকে তো গিয়ে আনতেই হবে। রেডের চোখ অলিভারের চোখে আটকে গেল, কিন্তু অলিভার চোখটা ফিরিয়ে নিল। আমি যাচ্ছি। রেড অলিভার আর সাইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ম্যাডি বাইরের 3 মিনিট ধরেছিল, কিন্তু স্নাইপার তাকে আর গুলি করেনি, যেমনটা অলিভার বলেছিল। কোনো কারণে যেন সে নিরাপদ ছিল। রেড দৌড়ে আরভির দরজার দিকে গেল। ম্যাডি বাইরে পড়ে রয়েছে, চিৎকার করছে। তার রেডকে দরকার। রেড দরজার হাতল টেনে খুলে দিল। দরজাটা ধাক্কা খেয়ে আরভির ধাতব পাশে লেগে গেল, আর রেড সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেল। বাঁচাও, আমাকে বাঁচাও! ম্যাডির চিৎকার এখন স্পষ্ট শব্দে পরিণত হয়েছে। আমি আসছি, আমি আসছি ম্যাডি! রেড দৌড়ে গেল হেডলাইটের দিকে। মাটির রাস্তার ওপর তার পায়ের শব্দ বাজছিল। সে ডনের পড়ে থাকা শরীরটার ওপর দিয়ে লাফিয়ে গেল। আমি এসেছি। রেড এসে হাঁটু গেড়ে বসে পড়ল ম্যাডির পাশে। চারিপাশে ধুলো উঠছিল। হেডলাইটের আলোতেও ধুলোগুলো দেখা যাচ্ছে। ম্যাডির জিন্সে একটা নতুন দাগ। দাগটা বড় হচ্ছে। ম্যাডির উড়ুতে একটা বড় গর্ত, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। রক্ত ফেনিয়ে উঠছে, কাপড় ভিজিয়ে রাস্তার উপর পড়ছে। এত রক্ত! রেডের কানে যেন নিজের হৃৎস্পন্দনই শব্দ শুনতে পাচ্ছিল। ম্যাডি কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যেও না রেড। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমাকে গুলি করেছে। রেড মাথা নাড়তে গিয়েও থেমে গেল। কিন্তু রেইনা তোমাকে সাহায্য করতে পারবে। আমাকে তোমাকে আরভির ভেতরে টেনে নিতে হবে। এখানে আমি কিছু করতে পারবো না।
ঠিক আছে। ম্যাডি উঠে বসতে চেষ্টা করতেই একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। খুব ব্যথা করবে, কিন্তু আমাকে দ্রুত তোমাকে সরাতে হবে। রেড পেছনের দিকে তাকিয়ে পথটা দেখছিল। পথটা পরিষ্কার নয়, ডনের দেহ ঠিক সেইখানেই, তবুও তাকে এগোতেই হবে। রেড ডনের ওপর দিয়ে পা বাড়ালো। রেডের স্নিকার ডনের ফাঁকা হাতের ওপর গিয়ে পড়ল। রেড, রেড থামো 1 মিনিটের জন্য। রেড আরও শক্ত করে ধরল ম্যাডিকে। সে জানতো না যে ম্যাডির হাতে আদৌ 1 মিনিট সময় আছে কিনা। আমাকে তোমাকে ভেতরে নিয়ে যেতে হবে। আমি ওকে ধরেছি। রেড, তুমি ওর পা ধরো। আর্থার দৌড়ে এসে ম্যাডির বগলের নিচে হাত ঢুকিয়ে তাকে তুলে ধরল। রেড দ্রুত ঘুরে গিয়ে ম্যাডির গোড়ালি ধরে ফেলল। নিচ পর্যন্ত রক্তে ভিজে গেছে। রেডের আঙুলও ভিজে উঠল। রক্ত যেন থামছেই না। এত রক্ত গেলে মানুষ কতক্ষণ টিকে থাকতে পারে? চলো। আর্থার ম্যাডিকে তুলে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। ম্যাডির মাথায় হেলে পড়ে গেল আর সে একটা জোরে চিৎকার করে উঠল। রেড পেছন থেকে তার পাড় ধরে ঠেলতে ঠেলতে উপরে উঠল। শেষ সিঁড়ি পেরিয়ে তারা আরবির ভেতরে ঢুকে পড়ল। রেডও তার পা ভেতরে এনে ঢোকালো। এদিকে আনো, এখানে শুইয়ে দাও। রেইনা ফ্রিজের সামনে মেঝের দিকে ইশারা করল। তার হাতে একটা বিচ টাওয়েলও প্রস্তুত ছিল। রেড ঢোকার সঙ্গে সঙ্গে সাইমন দৌড়ে গিয়ে আরবির দরজাটা বন্ধ করে দিল। ধুর! ম্যাডির পা দেখেই সাইমন চমকে উঠল। রেড আবারও তাকালো। গুলিটা যেন মাংস আর হাড় ছিঁড়ে সোজা একটা বড় গর্ত করে দিয়েছে। রেড আর আর্থার মিলে খুব সাবধানে ম্যাডিকে মেঝের ওপর শুইয়ে দিল। ম্যাডি বসা অবস্থায় ছিল, তার পিঠ ফ্রিজের দরজায় ঠেকানো। সে চিৎকার করছে। তার মাথা অস্বাভাবিক একদিকে হেলে পড়েছে। তুমি ঠিক হয়ে যাবে। ম্যাডি আগে তাকে এমনটাই বলেছিল। আর হয়তো অসহায় মানুষকে এটাই বলা হয় যখন আসলে কিছুই ঠিক নেই। রেড একটু দূরে সরে দাঁড়ালো। অলিভারের ফ্যাকাশে মুখ তার খুব কাছে। অলিভারের চোখ দুটো ফুলে লাল হয়ে রয়েছে, যেন দুঃস্বপ্নের মতো ভাসছে তার সামনে। সে কিভাবে বুঝলো যে ওটা তুমি নাও? রেড, সে কিভাবে জানলো? আমি জানি না। রেড অলিভারকে ঠেলে সরিয়ে দিল। ঠেলতে গিয়ে ম্যারির রক্তে ভেজা হাত অলিভারের শার্টে লেগে গেল। এখন না অলিভার, আমাকে রক্তপাত থামাতে হবে। কারো কাছে কি বেল্ট আছে? রেইনা চারপাশে তাকালো, যদিও তার চোখে এখন আতঙ্ক স্পষ্ট। টার্নিকেট বানানোর জন্য? তোমার কি? আমার আছে। সাইমন নিজের জিন্সের লুপ থেকে একটা কালো চামড়ার বেল্ট খুলে এনে তাকে দিল। ম্যাডি দাঁত চেপে কষ্ট করে বলল, ঠিক আছে। ম্যাডির মুখ ফ্যাকাশে হয়ে উঠছিল, চোয়াল কাঁপছিল। রেইনা বেল্টের এক পাশ ম্যাডির হাঁটুর নিচ দিয়ে ঢুকিয়ে দিল, তারপর ক্ষতের ওপর দিয়ে তুলে আনলো। কয়েক ইঞ্চির ওপর থেকে বেল্টটা বকলের মধ্যে ঢুকিয়ে শক্ত করে একটা টান দিল, আর ম্যাডি আবার চিৎকার করে উঠল। তবে এবারে চিৎকারটা ছিল দুর্বল। তারপর সে কাঁদতে শুরু করলো। থামাও! রেইনা দাঁতে দাঁত চেপে আরো জোরে টান দিল। তার হাত আর ঘাড়ের পেশি টান টান হয়ে উঠল। সাইমন, এখানে আসো। এই তোয়ালিটা ক্ষতের ওপর শক্ত করে চেপে ধরো। এর থেকেও জোরে চাপ দাও। আরো, আরো। ঠিক আছে, ঠিক আছে, এভাবেই থাকো। রেইনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার চোখের সামনে পড়ে থাকা চুল আর ঘাম মুছতে মুছতে তার কপালে ম্যাডির রক্তের দাগ লেগে গেল। রেইনা রেড আর অলিভারের দিকে এগিয়ে গেল। তার চোখ মুখের ভঙ্গিতে সব কথাই লেখা ছিল। রেইনা ধীরে ধীরে বলল, অনেকটা রক্ত বেরোচ্ছে। হয়তো ফেমোরাল আর্টারিটা কেটে গেছে। আমি নিশ্চিত নই। এর মানে কি? এর মানে হলো যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে ও রক্তক্ষরণেই মারা যেতে পারে। এই কথা শুনে রেডের বুকটা যেন হঠাৎ পেটে নেমে এলো। অপরাধবোধ আর ভয় মিশে তার ভেতরটা যেন পুড়ে উঠল। ম্যাডি ল্যাভয় মারা যেতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। রেড সেটা হতে দেবে না। রেড প্রথমে আর্থারের হাতে চেক চিহ্নের দিকে তাকিয়েছিল, তারপর তার চোখ ধীরে ধীরে ওপরে উঠল আর্থারের শার্টের হাতা বেয়ে তার মুখ পর্যন্ত। দুজনের মুখই একদম কাছাকাছি। চশমার আড়ালে আর্থারের 2 চোখ লাল আর ক্লান্ত, যেন অনেকক্ষণ ধরে খসা হয়েছে।
তার চোখ মুখ খানিকটা ফোলা, শ্বাস ভারী, আর কাঁধ ওঠানামা করছে। রেড মাথা নাড়ল, কিন্তু গলাটা খুবই নিচু। না, তুমি না। আর্থার ধীরে ধীরে চোখটা পিটপিট করল। সেই এতটুকুই যেন সবকিছু উত্তর দিয়ে দিল। হঠাৎ অলিভার উঠে দাঁড়ালো, রাগে ফেটে পড়েছে। সে ভাঙা ওয়াকিটকিটার দিকে আর আর্থারের দিকে তাকাচ্ছিল। কি সর্বনাশ! তুই? অলিভার দৌড়ে এসে আর্থারের শার্টের কলারটা চেপে ধরল এবং তাকে ধাক্কা দিল। তুই গুপ্তচর! তোকে আমি মেরে ফেলবো! এক ঝটকায় অলিভার আর্থারের 2 হাত পেছনে চেপে ধরল। আশ্চর্যের বিষয়ে আর্থার একদমই লড়াই করল না। সে শুধু রেডের চোখের দিকে তাকিয়ে রইল। সাইমন, ওকে তল্লাশি করো তাড়াতাড়ি! সাইমন এগিয়ে এলো। তার হাতেও এখন ম্যারির রক্তের দাগ। এটা এটা কি হচ্ছে? অর্থাৎ তুমি এটা করলে কেন? আমি 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 কিছু বুঝতে পারছি না। ও স্নাইপারের সাথে আছে, এতক্ষণ আমাদের সাথে খেলছিল। তল্লাশি করো, নিশ্চয়ই ওর কাছে কোনো মাইক্রোফোন আছে। সাইমনের মুখে বিশ্বাসঘাতকতার ছাপ পড়ল। তবুও সে আর্থারের শরীর তল্লাশি করতে লাগলো। শার্টের পাশ, তারপর জিন্সের পকেট, শেষে সামনেও হাত ঢুকিয়ে দেখল। হঠাৎ একটি ছোট গোল প্লাস্টিকের মতো জিনিস বের করলো। কিছু একটা পেলাম। অলিভার সেটা নিয়ে বলল, আমি জানতাম আমাদের কথা কেউ শুনছিল। আর্থার বলল, ওটা মাইক্রোফোন নয়। কিন্তু ততক্ষণে অলিভার আরভির জানালার কাছে চলে গেছে। সে জানালা খুলে জিনিসটা দূরের অন্ধকারে ছুঁড়ে ফেলল। আর্থার চিৎকার করল, দাঁড়াও! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অলিভার ফিরে এসে বলল, তোমার বন্ধুটি আর শুনতে পাবে না। সে শুনছিল না, ওটা মাইক্রোফোন ছিল না। তাহলে ওটা কি ছিল? আর্থার একটু থামল। ওর গলা শুকিয়ে গেছে। সে রেডের চোখের দিকে তাকালো। ওটা একটা বোতাম, রিমোট কন্ট্রোল। আমি আগে আরভির ছাদের উপর একটা লাইট লাগিয়েছিলাম। রেড তখন মনে করতে পারল, একটু আগে সত্যি আর্থারকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে দেখেছিল সে। তখন সে ভেবেছিল আর্থারের পকেটে বোধহয় ফোন আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটা ফোন ছিল না। সারা রাত সে দেখেছিল যে আর্থার পকেট নিয়ে নাড়াচাড়া করছে। সে ভেবেছিল হয়তো আর্থার ভয়ে অস্থির হয়ে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে স্নাইপারের সঙ্গে যোগাযোগ করছিল। রেডের মাথাটা ঘুরে উঠল। এটা কি সত্যি? আর্থার কি এমনটা করতে পারে? অলিভার সন্দেহের চোখে বলল, লাইট দিয়ে স্নাইপারদের সাথে যোগাযোগ করছিলে? স্নাইপার একজনই। হ্যাঁ, লাইট দিয়ে। আমরা একটা কোড বানিয়েছিলাম, দরকার হলে মর্স কোড ব্যবহার করতাম আমরা। সাইমন হতবাক হয়ে বলল, তুমি কি তাকে ডন আর জয়েসকে মারতে বলেছিলে? না, আমি শুধু বলেছিলাম তারা পুলিশ ডাকতে চায়। আমি ভেবেছিলাম সে তাদের গাড়ির টায়ারে গুলি করবে, যাতে তারা এখানে আটকে থাকে। আমি ভাবিনি সে তাদের মেরে ফেলবে। তুমি কি ম্যাডিকে গুলি করতে বলেছিলে? না, আমি তাকে বলেছিলাম এটা তুমি নও, শুধু সতর্ক করার জন্য গুলি করতে বলেছিলাম। আমি ভেবেছিলাম সে সামনে গুলি করবে, যাতে ম্যাডি ভয় পেয়ে আরভিতে ফিরে আসে। আমি দুঃখিত ম্যাডি, আমি তোমাকে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অলিভার তাকে জোর করে বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমি এটা চাইনি। সে কে, আর তুমি আসলে কে? আমার নাম আর্থার, আর্থার গাট্টে। সাইমন হঠাৎ হাঁ করে উঠল। অলিভারও অবাক। তুমি কি ফ্র্যাঙ্ক গট্টির ছেলে? তাহলে সবকিছু তো রেডকে নিয়ে। সে তো তোমার বাবার বিরুদ্ধে মামলার সাক্ষী। তুমি তাকে মারতে এসেছো? না। তাহলে তার বাড়ির সামনে গুলি করলে না কেন? আমাদের সবাইকে কেন জড়ালে? আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমি তাদের বলেছিলাম আমি তোমার কাছ থেকে তথ্য বের করতে পারবো। যদি তোমার বন্ধু হই তাহলে কাউকে আঘাত করতে হবে না, কিন্তু তুমি কিছুই বলনি। রেড, যতবার সত্যের কাছে গেছি তুমি কথা ঘুরিয়ে দিয়েছ। তারপর মামলার সময় কাছে চলে এলে। আমার বাবা বলল জোর করতে হবে। আমি বুঝি না তুমি কেন বলছো না। শুধু একটা নাম দরকার। কে তোমাকে টাকা দিচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, বলো। রেড, ও কি বলছে? কি দিতে বলছে? রেড আসল সাক্ষী নয়, কারণ আমার বাবা জোসেফ মানিন্যকে হত্যা করেনি।
আর রেড সেদিন ঘটনাস্থলেও ছিল না। কেউ তাকে টাকা দিয়েছে মিথ্যে সাক্ষ্য দিতে, যাতে আমার বাবাকে ফাঁসানো যায়। রেডের চোখে জল এসে গেল। লজ্জা আর অপরাধবোধে তার বুকটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। তার পরিবারের ঋণ শোধ করবার জন্য অনেক টাকা দরকার ছিল, বাবার চিকিৎসারও দরকার ছিল। সেই জন্যই সে এই পরিকল্পনায় রাজি হয়েছিল। অলিভার রেগে বলল, এটা অপরাধ। রেড, তুমি কি ভেবেছিলে? রেড, শুধু নামটা বলো, কে তোমাকে টাকা দিচ্ছে, বললেই সব শেষ হয়ে যাবে। রেড থেমে গেল। তার ঠোঁট কাঁপছিল। রেড চারিদিকে তাকালো, প্রথমে অলিভারের দিকে, তারপর রক্তের দাগ অনুসরণ করে ম্যারির দিকে, তারপর তার ক্ষত ধরে চেপে রয়েছে রেইনার দিকে, পাশে দাঁড়িয়ে সাইমনের দিকে। সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। সবাই যেন তাকে একটা কোণে ঠেলে দিয়েছে। রেড একটু আগে নামটা প্রায় বলেই ফেলছিল। রেড, তুমি বলছো না কেন? কে সে? মানিন্নর লোকেদের কেউ? রাশিয়ানরা? নিউ ইয়র্কের কোনো মাফিয়া পরিবার? টিম ডি আমিকো? কে? চারিদিকে শুধুই রক্ত। হঠাৎ আর্থার আবার চিৎকার করে উঠল। রেড! আর্থারের গলায় হতাশ আর মরিয়া ভাব। রেড একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, ক্যাথরিন ল্যাভয়। অলিভার অবাক হয়ে রেডের দিকে তাকিয়ে রইল, আর তার আর ম্যারির চোখে একই সাথে বিস্ময়। অলিভার এগিয়ে এসে চিৎকার করল, কি বললে তুমি? তোমার মা, তিনিই আমাকে এটা করতে বলেছিলেন। সবকিছু তিনিই পরিকল্পনা করেছিলেন। এত বাজে কথা বলো না। আমাদের মা কোনো অপরাধী নন। গত আগস্টে জোসেফ মানিন্ন মারা যাওয়ার পরের দিন তিনি আমার কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন আমি যেন বলি যে আমি ঘটনাস্থলে ছিলাম এবং ফ্র্যাঙ্ক গাট্টিকে সেখান থেকে বের হতে দেখেছি। মিথ্যে কথা বলা বন্ধ করো রেড। আমার মা কখনোই এমন কাজ করবেন না। রেড এবার চোখ তুলে ম্যাডির দিকে তাকালো। এটাই সত্যি ম্যাডি। ম্যাডি কিছু বলল না। তার ক্ষতের উপর চাপ দিচ্ছে, আর তোয়ালেটা ধীরে ধীরে আরও লাল হয়ে যাচ্ছে। অলিভার চিৎকার করল। চুপ করো রেড। এই সময় আর্থার সামনে এসে বলল, ওকে কথা বলতে দাও। ক্যাথরিন লাভায়, সে কি ডিএ অফিসে কাজ করে? আর সেই কি আমার বাবার বিরুদ্ধে মামলার প্রধান প্রসিকিউটর? হ্যাঁ। তার কথা শুনো না, সে মিথ্যেবাদী। বলে যাও রেড। অলিভার হঠাৎ সামনে এসে রেডকে ধাক্কা দিয়ে রান্নাঘরে কাউন্টারের সাথে চেপে ধরল। তার আঙুলগুলো রেডের কাঁধের ওপর শক্ত করে গেঁথে গেল, আর এদিকে ম্যাডি কষ্টে চিৎকার করে উঠল, অলিভার থামো, তাকে বলতে দাও প্লিজ। অলিভার কিছুক্ষণ রেডের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। আর্থার রেডকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? তুমি তো ভাবো না। চলো এবার তোমার এই আজে বাজে গল্পটা শেষ করো। ক্যাথরিন বলেছিল ফ্র্যাঙ্ক গট্টি খুব খারাপ মানুষ। সে অনেক মানুষকে হত্যা করেছে বা করিয়েছে। তিনি বলেছিলেন তিনি নিশ্চিত যে গট্টি জোসেফ মানিন্নোকে হত্যা করেছে, কিন্তু আদালতে প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ নেই। তাই তাদের একজন প্রত্যক্ষদর্শী দরকার ছিল। আর এতে তোমার কি লাভ ছিল? হ্যাঁ, তিনি বলেছিলেন ঝুঁকি নেওয়ার জন্য আমাকে টাকা দেবেন। যদি মামলায় গট্টির দোষ প্রমাণ হয় তাহলে তিনি আমাকে $20,000 দেবেন। বাজে কথা। আমার মায়ের কাছে $20,000 নেই। কিন্তু রেড জানত তাদের আছে। ক্যাথরিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল নগদ টাকার। রেড আবার বলল, শুধু টাকার জন্য না, আরেকটা কারণও ছিল। জোসেফ মানিন্নোকে মাথার পেছনে 2 বার গুলি করে হত্যা করা হয়েছিল। ক্যাথরিন বলেছিলেন এটা মাফিয়াদের সাধারণ পদ্ধতি। আমার মাকেও ঠিক একইভাবে মারা হয়েছিল 5 বছর আগে। তাকে হাঁটু গেড়ে বসিয়ে মাথার পেছনে 2 বার গুলি করা হয়েছিল। দক্ষিণ ফিলাডেলফিয়ার ওয়াটারফ্রন্টের কাছে একটা পরিত্যক্ত পাওয়ার স্টেশনে, জায়গাটা যেখানে মানিন্নোকে মারা হয়েছিল তার কাছেই। পুলিশ কখনো খুঁজে বের করতে পারেনি যে কে রেডের মাকে হত্যা করেছিল। মামলাটা এখনও অমীমাংসিত। রেড বলল, ক্যাথরিন বলেছিল সম্ভবত মাফিয়ার কেউ এটা করেছে, কারণ তখন আমার মা তাদের অপরাধের তদন্ত করছিলেন। হয়তো তিনি কিছু জেনে ফেলেছিলেন। রেড মনে মনে ভেবেছিল যদি ফ্র্যাঙ্ক গাট্টির জন্য তার মা মারা যায় তাহলে অন্তত এই কাজটা তার কাছে ন্যায্য বলে মনে হবে। কিন্তু তখন আর্থার মাথা নাড়ল।
আমার বাবা কখনো কোনো পুলিশকে হত্যা করবে না। এটা জন ডি আমিকোর নিয়ম ছিল, কখনো পুলিশ হত্যা করবে না। তাহলে পুলিশ সব শক্তি দিয়ে তাদের পেছনে লাগবে। তোমার মা তো পুলিশ ক্যাপ্টেন ছিলেন, কেউ তাকে ছুঁতো না। কিন্তু মিসেস ল্যাভয় তো বলেছিলেন। সে তো ডি অফিসে কাজ করে, তাই না? হ্যাঁ, সে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। খুব শিগগিরই সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হবে। আর সে এসব করবে না। রেড মিথ্যে কথা বলছে। আমার মা এমন কিছু করতেই পারে না। অলিভার, তুমি নিজেই বলেছিলে এটা একটা ঐতিহাসিক মামলা। যদি তোমার মা জিতে যায় তাহলে সে নিশ্চিত ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হবে। তাহলে তার লাভ তো সেখানেই, তাই না? অলিভার রাগে সাইমনের দিকে ঘুরে তাকালো, কিন্তু রেড তখন আর্থারের দিকে তাকিয়েছিল। আর্থার মাথা নিচু করে ভাবছে, তার মুখে একটা অদ্ভুত ছায়া। রেড জিজ্ঞাসা করল, কি? আমাদের পরিবারে ডি অফিসে একজন গোপন যোগাযোগ আছে, অনেক বছর ধরে। কেউ জানতো না সে কে। সে সবসময় অজ্ঞাত পরিচয় আমাদের সাথে যোগাযোগ করত। এনক্রিপ্টেড মেসেজ, বার্নার ফোন। মানে ডিএ অফিসের ভেতরে একজন গুপ্তচর আছে যে সংগঠিত অপরাধীদের সঙ্গে কাজ করে? অনেক বছর ধরে। এই লোকটার কারণেই আমরা জানতে পারতাম আমাদের বিরুদ্ধে মামলার সাক্ষীদের পরিচয়, কিংবা যার পুলিশের সাথে সহযোগিতা করেছিল তাদের অবস্থান, বিচার চলার তথ্য, আমাদের প্রতিদ্বন্দ্বীদের মামলার খবর সবই সে দিত। কখনো কখনো মামলার অভিযোগে খারিজ হয়ে যেত। পুলিশ যে বন্দুক বা মাদক জব্দ করত সেগুলো চালানোর খবরও সে দিত, যাতে আমরা মাঝপথে সেগুলো আটকাতে পারি। এসব তথ্যের জন্য আমরা তাকে অফশোর অ্যাকাউন্টে টাকা দিতাম, কিন্তু আমরা কখনো জানতাম না সে আসলে কে। আর্থার একটু থামলো, তারপর রেডের দিকে তাকালো। তোমার পরিচয় আমরা এভাবেই পেয়েছিলাম রেড। আমার বাবার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার 2 দিন পর তখন আমরা শুনলাম একজন প্রত্যক্ষদর্শী আছে। যদিও তা সম্ভব নয়, কারণ আমার বাবা আঙ্কেল জোকে হত্যা করেনি। তখন আমার বাবা ভাইকে বলেছিলেন সেই গোপন যোগাযোগকে মেসেজ করতে। রেড ও অলিভার একসঙ্গেই বলে উঠল। তারপর রেডের এটা ভালো লাগলো না। আর্থার উত্তর দিল, তারা বলেছিল 1-2 দিন সময় লাগবে তথ্য বের করতে। তারপর সেপ্টেম্বরের শুরুতে আমরা তথ্য পেলাম, কিন্তু সেটা আগের মতো বার্নার ফোনে আসেনি। আমার বাবার কাছে একটা ইমেল এসেছিল, সেখানে ছিল রেডের নাম, সোশ্যাল সিকিউরিটির নাম্বার আর বাড়ির ঠিকানা। আর সেই ইমেল পাঠিয়েছিল ডি অফিসে কাজ করা একজন মো ফ্রেজার। উফ, অবশ্যই মো ফ্রেজার, একদম মানানসই। তাহলে সে সংগঠিত অপরাধীদের সাথে হাত মিলিয়েছে, তাই তো? আমরা ভেবেছিলাম সেও সেই গোপন যোগাযোগ, হয়তো ভুল করে নিজের অফিস ইমেলে ব্যবহার করেছে। কিন্তু ব্যাপারটা আমার কখনোই ঠিক মনে হয়নি। সে নিজের অফিস ইমেইলে ব্যবহার করেছে, নিজের নাম সহ। এতে তো রেকর্ড থেকে যায়। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে সহজেই খুঁজে পাবে। এটা আগের সব যোগাযোগের থেকে একদম আলাদা, খুব অসাবধানী। সে বোধহয় গাফিলতি করেছে, এমনটা হয়। অথবা সে আদৌ পাঠায়নি, সে সেই যোগাযোগই নয়। কেউ তাকে ফাঁসানোর জন্য এটা করেছে, ডি অফিসের অন্য কেউ। আর্থারের চোখ রেডের চোখে গিয়ে আটকালো। রেড ধীরে বলল, ক্যাথরিন ল্যাভয়? রেডের গলায় দ্বিধা। রেডের মনে হচ্ছিল না যে এটা সত্যি হতে পারে, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল। ক্যাথরিন ল্যাব হয়তো তার মায়ের সেরা বন্ধু। তাহলে কেন এই অনুভূতিটা থামছে না? অলিভার বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, একটু দাঁড়াও। ব্যাপারটা পরিষ্কার করি। প্রথমে রেড বলছে আমার মা তাকে $20,000 দিয়ে মিথ্যে সাক্ষী বানাতে চেয়েছিল, যাতে সে মামলাটা জিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হতে পারে। আর এখন আর্থার বলছে যে আমার মা 10 বছর ধরে তার পরিবারের কাছে তথ্য পাচার করছে। অলিভারের চোখ বড় হয়ে উঠল। সেই নাকি রেডের নাম দিয়েছে, কিন্তু এমনভাবে যেন মনে হয় যে মো ফ্রেজার দিয়েছে। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। যদি সে রেডকে সাক্ষী বানাতে চায় তাহলে তার নাম সে কেন দেবে? তাহলে তো রেড মারা যাবে, আর বিচার শুরুই হবে না। একটা পরিকল্পনার দুটো অংশ থাকতে হয়, যাতে যে কোনো ফল হলেও তোমারই লাভ হয়। মানে উইন উইন? রেডের বুকের ভেতর কষ্টটা যেন আরও তীব্র হয়ে উঠল। এটা কখনোই তার পরিকল্পনা ছিল না, এটা ছিল ক্যাথরিনের পরিকল্পনা।
রেড ছিল শুধু একটি গুটি, যাকে দরকার হলে ফেলে দেওয়া যায়। কেন কেন সে? রেড অবশেষে বলল, এটা একদম যুক্তিযুক্ত। তার পরিকল্পনার দুটো দিক ছিল। প্রথমটা, আমি আদালতে সাক্ষ্য দেব, ফ্র্যাঙ্ক গট্টি দোষী প্রমাণিত হবে আর তোমার মা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হবে। দ্বিতীয়টা, সে আমার নাম ফাঁস করে দেবে। তখন গট্টির পরিবার আমাকে মেরে ফেলবে, বিচারই শুরু হবে না। তারপর তদন্তে দেখা যাবে মো ফ্রেজারের ইমেল, মনে হবে সেই তথ্য ফাঁস করেছে, তাকে বরখাস্ত করা হবে, মামলা হবে। আর তুমি নিজেই বলেছিলে মো ফ্রেজারই তোমার মায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। দুই ক্ষেত্রেই তোমার মা জিতবে, সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হবে। উইন উইন। রেড বুঝতে পারল যে এই দুটো জয়ের একটিতে সে মারা যায়, আর ক্যাথরিন ল্যাবের কাছে তাতে কোনো যায় আসতো না। অলিভার অবশেষে বিরক্ত গলায় বলল, সবই হাস্যকর, এর কিছুই সত্যি না। আমার মা এসব কিছু করেননি। তুমি তাকে চেনো রেড, কিভাবে তুমি তার বিরুদ্ধে এমন কথা বলতে পারো? আমি অভিযোগ করছি না, এটা ঘটেছে। তিনিই আমাকে টাকা দিয়ে সাক্ষী হতে বলেছিলেন ফ্র্যাঙ্ক গট্টি হয়তো আমার মাকে হত্যা করেছে। তিনি আমাকে ব্যবহার করেছেন, তারপর আমার নাম তাদের দিয়ে দিয়েছেন। চুপ করো আর্থার, তার কথা শোনো না, সে ভুল বলছে। আমার মা তোমরা যাকে খুঁজছো সেই মানুষ না। ম্যাডি দুর্বল গলায় বলল, অলিভার থামো। না, রেড মিথ্যে বলছে। সে মাকে মেরে ফেলতে চাইছে। যদি সে মিথ্যে না বলে, যদি এটা সত্যি হয়? তুমি কি বলছো? তুমি কি ভাবো মা 10 বছর ধরে মাফিয়াদের সঙ্গে কাজ করছে, মামলা খারিজ করছে, তথ্য দিচ্ছে? তুমি কি ভাবো মা ফ্র্যাঙ্ক গট্টির বিরুদ্ধে মিথ্যে মামলা বানাবে, রেডকে টাকা দিয়ে সাক্ষী বানাবে শুধু ডিএ হওয়ার জন্য? এটা কি তোমার কাছে মায়ের মতো শোনায়? আমি জানি না। জানো না? সেই মা যে এখনও তোমার স্যান্ডউইচ ত্রিভুজ করে কেটে দেয়, যে কিছু ফেললে হুইপসি দিইজি বলে, সে কি তোমার কাছে অপরাধী বলে মনে হয়? যে পরিবারের সবার জন্য আলাদা করে রিংটোন সেট করে, তোমার জন্য ডোরবেল রিংটোন, কারণ তুমি ছোটবেলায় ভাবতে যে বাড়িতে ঢোকার আগে ডোরবেল বাজাতেই হয়। এই কথাটা শুনে রেড হঠাৎ চমকে উঠল। কি বললে? তোমার মায়ের ফোনে ম্যাডির জন্য রিংটোনটা হার্ব? গত 6 মাসে রেড অনেকবার ক্যাথরিনের সাথে গোপনে দেখা করেছে। তখন ম্যাডি কয়েকবার ফোন করেছিল। রেড শুনেছে একটা হার্পের শব্দ। অলিভার একটু ভেবে বলল, হ্যাঁ, এখন তাই। কিন্তু ম্যাডি যখন প্রথম ফোন পেয়েছিল তখন অনেক দিন ডোরবেল রিংটোন ছিল। ডোরবেল। শব্দটা রেডের মাথায় বাজতে লাগলো। ডোরবেল, তার বুকের ভেতরে লজ্জার সাথে জড়িয়ে থাকা একটা শব্দ। তার মায়ের শেষ ফোন কলের সময় সে এই শব্দটাই শুনেছিল 2 বার। তারপর তার মা অদ্ভুতভাবে বলেছিল হ্যালো, কিন্তু পুলিশ বলেছিল এটা অসম্ভব। তার মা যেখানে মারা গিয়েছিল সেখানে কোনো বাড়িই নেই, আর ডোরবেল থাকার কোনো প্রশ্নই নেই। তাহলে কি সে ভুল শুনেছিল? না, রেড জানতো যে সে ঠিক শুনেছিল। রেড ধীরে ধীরে বলল, ডোরবেল রিংটোন। হঠাৎ সবকিছু যেন নতুনভাবে মিলতে শুরু করলো। অলিভার বিরক্ত হয়ে বলল, তুমি কি বলছো? রেড কোনো উত্তর দিল না। তার ভেতরে একটা ভয়ঙ্কর অনুভূতি জেগে উঠেছে। সে দ্রুত রান্নাঘরের দিকে ছুটল। সেখানে একটা হাঁড়িতে ওদের ফোনগুলো রাখা ছিল। রেড নিজের ফোনটা বের করলো। স্ক্রিনে দেখলো ব্যাটারি মাত্র 12%। এখনও কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু সেটা এখন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে সেই শব্দটা। রেড ফোন আনলক করলো, সেটিংসে গেল। সেখানে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সের মেনু খুলল। রিংটোনের তালিকা স্ক্রল করতে লাগলো। কসমিক, নাইট আউল, না এখানে তো নেই। তালিকার নিচে একটা অপশন ছিল, ক্লাসিক। রেড সেটা খুলল। অ্যালার্ম, বার্ক, বেল টাওয়ার, আর তারপর বেরিয়ে এলো ডোরবেল। রেড ফোনের ভলিউমটা পুরোটা বাড়িয়ে দিল। তারপর কাপা হাতেই রিংটোনটায় চাপ দিল। ফোনটা শব্দ করে উঠল, একটু উঁচু সুর, তারপর নিচু। রেড আবার চাপ দিল, আবার একই শব্দ। তার মায়ের শেষকালে ফোন কলের সময় সে এই শব্দটাই শুনেছিল। এটা কোনো আসল ডোরবেল ছিল না, এটা ছিল একটা রিংটোন।
ক্যাথরিন ল্যাবের ফোনে রিংটোন। অলিভার বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করছো কি? তোমার মা, আমার মনে হয় তোমার মা সেখানে ছিল। কোথায়? আমার মায়ের সাথে, যখন তাকে হত্যা করা হয়েছিল। তুমি কি বলছো? সে সে ওখানে ছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমার মা আমাকে ফোন করেছিলেন মারা যাওয়ার মাত্র 10 মিনিট আগে। রেডের শ্বাস মাথার ভেতরে যেন ঝড়ের মতো গর্জন তুলছে। রেড অনেক বছর ধরে একথা কাউকে বলেনি। সে একাই এই অপরাধবোধ আর লজ্জা নিয়ে বেঁচেছিল। সেদিন ফোনে মা আমাকে কিছু বলতে চেয়েছিলেন, বলেছিলেন বাবাকে কিছু জানাতে, কিন্তু তখন আমাদের ঝগড়া চলছিল। আমি খুব রেগেছিলাম। এখন তো মনে পর্যন্ত নেই কেন রেগেছিলাম। আমি বলেছিলাম আমি তাকে ঘৃণা করি, তারপর ফোন কেটে দিয়েছিলাম। ওটাই ছিল শেষ কথা যা আমি মাকে বলেছিলাম। তারপর তিনি মারা যান। এটা আমার দোষ। যদি আমি ফোন না কাটতাম, হয়তো তিনি যে কথাটা বলতে চেয়েছিলেন সেটাই তাকে বাঁচাতে পারত। শেষ ফোন কলে আমি একটা ডোরবেলের শব্দ শুনেছিলাম 2 বার। তারপর সেটা থেমে যায়। পুলিশ বলেছিল এটা অসম্ভব, কারণ মাকে যে জায়গায় পাওয়া গিয়েছিল সেটা একটা পরিত্যক্ত পাওয়ার স্টেশন, আশেপাশে কোনো বাড়ি নেই। কিন্তু আমি জানতাম আমি ঠিকই শুনেছি। ওটা আসলে ডোরবেল ছিল না, ওটা ছিল রিংটোন। তোমার মায়ের ফোনের রিংটোন ম্যাডির জন্য। তোমার মা তখন আমার মায়ের পেছনে দাঁড়িয়েছিল। মা তাকে হ্যালো বলেছিলেন। তারপর আমি ফোন কেটে দিয়েছিলাম। তোমার মা সেখানে ছিল, তুমি নিশ্চয়ই তাকে ফোন করেছিলে তখন, কিন্তু সে কখনো বলেনি সে সেখানে ছিল। 10 মিনিটের মধ্যেই আমার মা মারা যান। সাইমন দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরল আর তার বিস্মিত চোখে রেডের দিকে তাকিয়ে রয়েছে। সে যেন এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু অলিভার হঠাৎ হেসে উঠল। তুমি এখন বলতে চাও যে আমার মা তোমার মাকে হত্যা করেছে? তারা তো সেরা বন্ধু ছিল। তুমি তখন 13 বছরের একটা বাচ্চা ছিলে। তুমি ভুল শুনেছ। আমার মা তখন সংগঠিত অপরাধ চক্রের তদন্ত করছিলেন। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন ডিএ অফিসে একটা গুপ্তচর আছে। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন সেটা তুমি কি বলছো? রেড এবার আর ভয় পেল না, কিন্তু ঠিক তখনই আর একটা শব্দ উঠল। এবার একটা ভয়ঙ্কর কান্না। মেয়েটি হাউমাউ করে কাঁদছে, তার মুখটা বিকৃত হয়ে গেছে, চোখ থেকে জল ঝরছে। রেইনা জিজ্ঞাসা করল, কি হয়েছে? ব্যথা করছে? কিন্তু ম্যাডি রেইনার দিকে তাকাচ্ছে না, সে রেডের দিকে তাকিয়ে রয়েছে। ম্যাডি চিৎকার করে উঠল, সেই ছিল সে সে সেদিন বাড়িতে ছিল না। আমি তাকে ফোন করেছিলাম। সেদিন বাবা আর অলিভার শহরের বাইরে ছিল, অলিভারের একটা দাবা প্রতিযোগিতার জন্য। আমি বেহালার ক্লাস থেকে বাড়ি ফিরে দেখি মা নেই। সে রাত 8:30টার পরে বাড়ি ফিরেছিল। বলেছিল অফিসে দেরি হয়েছে। আমি তখন আগে থেকেই খেয়ে নিয়েছিলাম। সে কিচ্ছু খায়নি। তখন আমি বলেছিলাম, তোমার শার্টে সস লেগে আছে। খুব ছোট দাগ ছিল, কিন্তু আমি বলার সাথে সাথে সে গিয়ে জামা বদলে ফেলেছিল। তারপর আমি সেই শার্টটা আর কখনো দেখিনি। পরের দিন জানতে পারলাম তোমার মা মারা গেছেন, তাকে গুলি করা হয়েছে। আমায় ক্ষমা করে দিও রেড, কিন্তু তখন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল। মা সবাইকে বলছিল যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে ছিল। বলছিল সে আমাদের জন্য রান্না করেছিল, কিন্তু সেটা সত্যি না। আমি তাকে ফোন করেছিলাম, কলটা আমার ফোনের কল লগেই ছিল। কয়েকদিন ধরে আবার দেখলাম সেই কলটা লক থেকে মুছে গেছে। মা বারবার একই কথা বলছিল, সে 7টায় বাড়ি ফিরেছিল। আমরা একসাথে ডিনার করেছি, টিভি দেখেছি, একটা স্বাভাবিক সন্ধ্যা ছিল। আমি বুঝতে পারছিলাম না সে কেন মিথ্যে বলছে। তারপর নিজেই সন্দেহ করতে শুরু করি। ভাবলাম হয়তো আমি ভুল করছি, কিন্তু আমার মনে সব সময় একটা খারাপ অনুভূতি ছিল, যেন সেদিন কিছু ঘটেছিল। আমি দুঃখিত রেড, আমি সত্যিই দুঃখিত। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। রেড যেন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার যেন শরীর নড়ছে না। এখন সব পরিষ্কার। ক্যাথরিন ল্যাব হয়।
ক্যাথরিনই কালো পোশাকে দাঁড়িয়ে রয়েছে, বন্দুকের সেলুটে আকাশ ফেটে যাচ্ছে। ক্যাথরিন আর ম্যাডি সব জানতো। ম্যাডি জানতো, কিন্তু তবুও 5 বছর ধরে সে কিছুই বলেনি। এখন সব কিছুই স্পষ্ট হয়ে গেছে। রেড বুঝতে পারছিল যে কেন মা শব্দটা শুনলেই ম্যাডি কেঁপে উঠত, কারণ সে জানতো যে কি ঘটেছিল। হয়তো তার সন্দেহ হয়েছিল, কিন্তু গভীরে সে কোথাও জানতো যে কে রেডের মাকে কেড়ে নিয়েছে। ম্যাডি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত। রেড চিৎকার করলো। না, আর্থার রেডের কোনোই ধরে তাকে দাঁড় করিয়ে রাখলো। তার চোখেও জল। নরম গলায় বলল, রেড, আমার দিকে তাকাও। তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী নও। কি? এটা তোমার দোষ নয়, আমি জানি। এটা ক্যাথরিন লাভের কাজ। রেড, এটা তোমার দোষ নয়। আমি জানি। রেড, থামো আর্থার। এটা তোমার দোষ নয়। ঠিক তখনই অলিভারের গলা শোনা গেল। এসব সত্যি না ম্যাডি, তুমি কি বলছো? রেড আর্থারের কাছ থেকে সরে দাঁড়ালো, অলিভারের সামনে এগিয়ে গেল। আমার মা এসব কিছু করেনি, এসব মিথ্যে। হ্যাঁ, করেছে, সবই করেছে। আর আমি আশা করি সে হাঁটু গেড়ে মরবে, ভয়ে আর একা, ঠিক যেমন সে আমার মায়ের সাথে করেছিল। চুপ করো। সে সামনে ঝাঁপ দিল, কিন্তু রেডের দিকে নয়, টেবিলের দিকে। সে ঘুরে দাঁড়ালো, এক হাতে ছুরি আর অন্য হাতে জিপ্পো লাইটার। থামো অলিভার, সব শেষ। আমরা যে উত্তর খুঁজতে এসেছিলাম সেটা পেয়েছি। রেড আর কখনো সেই মহিলার পক্ষে আদালতে সাক্ষ্য দেবে না, যে নিজের বন্ধুকেই হত্যা করেছে। আমি আমার ভাইকে এটা বুঝিয়ে বলতে পারবো। আমাদের বলা হয়েছিল উত্তর পাওয়ার পরে রেডকে মেরে ফেলতে, কিন্তু এখন আর কাউকে মরতে হবে না। আমি বাইরে গিয়ে আমার ভাইকে বলবো সব শেষ। তারপর তোমরা সবাই ট্রাকে করে ম্যাডিকে হাসপাতালে নিয়ে যাবে। না না না, তুমি কোথাও যাচ্ছ না। রেইনা কাঁদতে কাঁদতে বলল, অলিভার, ম্যাডিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না, ম্যাডি বাঁচবে না, সে রক্তে ভেসে যাচ্ছে। আর্থার আমাদের বের হওয়ার একটা সুযোগ দিচ্ছে। আমি তোমার কথা শুনবো না, তুমি মিথ্যেবাদী। আর তুমি ম্যাডিকে মেরে ফেলছো। হয়তো ওয়াকি টকিতে কেউ রেডের কথা শুনেছে, হয়তো তারাই পুলিশকে খবর দিয়েছে। নিশ্চিত করে বলা যায় না। আমরা যদি আর ফের অন্য পাশ দিয়ে বের হই, ওই দিকটায় স্নাইপার নেই। কেউ বের হবে না। অলিভার পরিকল্পনা করার চেষ্টা করছে যে কিভাবে মা আর বোন দুজনকেই বাঁচানো যায়, কিন্তু রেড জানে যে এখানে কোনো জয়ের পথ নেই। সাইমন আর্থারের দিকে তাকালো। স্নাইপারটা তোমার ভাই? আর্থার মাথা নাড়ল। তাকে জানানোর আর কোনো উপায় আছে নাকি? না, শুধু রিমোট আর ওয়াকিটকি ছিল। ম্যাডি চোখটা বন্ধ করল, আর রেড চিৎকার করে উঠল, ম্যাডি! আমি জেগে আছি, শুধু একটু চোখটা বন্ধ করেছিলাম। রেডের বুকের গিটটা একটু ঢিলে হলো, কিন্তু ম্যাডি মারা যাচ্ছে। রেডের চোখের জল পড়ল অলিভারের হাতে ধরে থাকা ছুরিতে। ওটা খুব ধারালো, ওটা দিয়ে আরও একজন মানুষকেও মারা যেতে পারে। আর অলিভারও এখন কোন ঠাসা। রেড হঠাৎ পায়ের নিচে কিছু একটা শব্দ শুনল। সে নিচে তাকালো, ওটা ওই ভাঙা ওয়াকি টকি। রেডের চোখটা সরু হয়ে এলো। সে টুকরোগুলোকে দেখে মনে মনে জুড়ে ফেলল। তার কাজ, তার দায়িত্ব। রেড বলল, আমি পারবো। কি? আমি ওয়াকি টকিটা আবার ঠিক করতে পারি। এটা আসলে একটা বাধা ছিল, এর বেশি কিছুই নয়। বাইরের ডনের কাটা মাথার মতো কোনো ভয়ঙ্কর জিনিস নয় যেটা রেড ঠিক করতে পারতো না। তুমি এটা ঠিক করতে পারবে? যদি কোনো অংশ একবার ভেঙে যায়, তাহলে আমি আরভির স্টেরিও সিস্টেম বা রেডিও খুলে কিছু যন্ত্রাংশ নিতে পারি। ওগুলিতে অনেক একই রকম পার্টস থাকে। রেড ভাঙা ওয়াকেটকির খুলে রাখা অংশগুলোর দিকে ঝুঁকে পড়ল। সবুজ সার্কিট বোর্ডটা মাঝখান দিয়ে ফেটে গেছে, কিন্তু সোল্ডারের সঙ্গে এখনও সেটা ধরে রয়েছে। অ্যাম্প্লিফায়ার, টিউনার, ট্রান্সফরমার, স্পিকার সবই এক এক করে জোড়া লাগাতে হবে। তারগুলো আবার সংযোগ করতে হবে। রেড মাথা নাড়ল। আমি পারবো। তোমার কি স্টোরিও দরকার? আর্থার ককপিটের দিকে এগোতে গিয়েছিল। না, আমি এটা ছাড়াই করতে পারবো।
রেড ধীরে ধীরে বুথের সিটে বসে জানালার পাশে গিয়ে বসল, যেখানে সে প্রায় 8 ঘন্টা আগে বসেছিল, যখন সে ছোট ছোট গাড়িগুলোর দিকে তাকিয়েছিল। জেগে থাকো ম্যাডি, তোমাকে জেগে থাকতে হবে। আমি আছি। ম্যাডির গলা শুকনো ও দুর্বল শোনাচ্ছিল। এই শব্দটা রেডকে চিৎকারের চেয়েও বেশি ভয় পাইয়ে দিল, যে তারা ম্যাডিকে হারিয়ে ফেলছিল। সাইমন, ওকে একটু জল দাও। সাইমন দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। রেড টেবিলের উপরে হাত বাড়িয়ে কাঁচিটা নিল। তারপর সে নোটপ্যাড থেকে নতুন একটা কাগজ ছিঁড়ে নিল এবং কাঁচি দিয়ে সেটা কাটতে লাগলো। সাইমন আর্থারের দিকে তাকিয়েছিল। এরপর তুমি কি রেডকে ছেড়ে দেবে? তুমি আর তোমার ভাই কি ওর পিছনে লাগবে না নাকি? আর্থার সাইমনের চোখের দিকে তাকিয়েই রইল। আমি কথা দিচ্ছি, আমি কখনোই চাইনি ওর বা কারোর কোনো ক্ষতি হোক। আমি চেষ্টা করেছিলাম, সত্যি বলছি, সব কিছু এড়িয়ে যেতে। আমি মানুষ খুনে বিশ্বাস করি না, কোনো কিছুর জন্যই না। এজন্যই আমার বাবা বলে আমি সংখ্যার কাজ দেখব, বৈধ ব্যবসাগুলো চালাবো, কারণ সে আমাকে রাস্তায় পাঠিয়ে সৈনিক বানাতে ভরসা পায় না, আমার ভাইয়ের মতো। রেডের কোনো ক্ষতি হবে না, কখনোই না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ঠিক আছে। আমি দুঃখিত সাইমন, তোমাকে মিথ্যে বলতে হয়েছিল। ম্যাডি ফিসফিস করে বলল। লাইট। রেড দ্রুত তাকালো তার বন্ধুর দিকে। ম্যাডির চোখ একটু খোলা, তবে সেটা খুব কষ্টে। সে কাঁপতে থাকা আঙুল দিয়ে সামনে ইশারা করল। লাইট। কি বলছো ম্যাডি? সাইমন হঠাৎ উইন্ডশিল্ডের দিকে তাকালো। লাইট। রেডও তাকালো। অন্ধকার ভোরের মধ্যে নীল আর লাল আলোর ঝলমল করছিল। আরভির কাছে দিয়ে সেই আলো ঘরের ভেতরে ঢুকছিল। সাইমন অবিশ্বাসের সুরে বলল, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। রেড, তারা নিশ্চয়ই তোমার ওয়াকি টকির কথা শুনেছে, তারাই পুলিশকে ডেকেছে। রেড বুথ থেকে লাফ দিয়ে উঠল। তার হাতে তখনও অসম্পূর্ণ ওয়াকি টকিটা ধরা। সাইমন দৌড়ে উইন্ডশিল্ডের কাছে গেল। তার পেছনে আর্থার আর তারপর অলিভার। রেডও তাদের পেছনে গিয়ে কাঁধের ফাঁক দিয়ে বাইরে তাকালো। রাস্তার দিকে একটি কালো পুলিশের গাড়ি এগিয়ে আসছিল। তার ছাদের উপর লাল আর নীল আলো ঘুরছিল, চারিদিকে ঝলমল করে অন্ধকার আলোকিত করছিল। সাইমন পেছন থেকে তাকিয়ে চিৎকার করে বলল, ম্যাডি ম্যাডি ম্যাডি, পুলিশ এসেছে, খুব তাড়াতাড়ি তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। গাড়িটা এসে থামল ঠিক তাদের হেডলাইটের সামনে। সাদা ট্রাকটার পেছনে পৌঁছানোর আগেই রেড ধীরে বলল, আর্থার, তোমার ভাই কি কোনো পুলিশকে মারতে পারে? আর্থার কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ গাঢ় হয়ে গেল, মুখ শক্ত হয়ে উঠল, যেন সে নিজের ভেতরেই উত্তর খুঁজছিল। আমি জানি না, ওর উচিত না, আমাদের তা করার কথা নয়, কিন্তু আজ রাতে মাইক কারোকে মারার কথা ছিল না। শুধু তোমাকে ছাড়া আমি ভাবিনি সে ডন বা জোয়েসকে মারবে বা ম্যারিকেও গুলি করবে। তাই আমি জানি না, সে খুব অস্থির, অপ্রত্যাশিত। আমার ভাই একজন সৈনিক, তার কাছে শুধু মিশনটাই গুরুত্বপূর্ণ। তোমার কাছ থেকে নামটা বের করা আর তোমাকে মেরে ফেলা, তার পথে কিছুই বাধা হতে পারবে না। তাহলে সে হয়তো পুলিশকেও মারতে পারে। আমি জানি না। এই সময় পুলিশের গাড়ির ড্রাইভারের দরজা খুলল। একজন মহিলা অফিসার নামতে শুরু করলেন। তার গায়ে ইউনিফর্ম পরা, ফ্যাকাশে মুখে, পেছনে ঢালা কালো চুল, নীল শার্টের উপর তার ব্যাজটা ঝলমল করছে। তিনি একা ছিলেন। তার হাতে গাড়ির দরজা ধরা, আর এক হাত কাঁধের রেডিওর কাছে। এক মুহূর্তের জন্য তার চোখ রেডের চোখের সাথে মিলল, আর সেই মুহূর্তে রেড বুঝে গেল যে তাকে কি করতে হবে। ভাববার সময় ছিল না, এটা যেন ভেতরের কোনো অস্বাভাবিক প্রবৃত্তি ছিল, সেই জায়গা থেকে উঠে আসা কোনো অনুভূতি, যেখানে একসময় তার লজ্জা আর অপরাধবোধ বাস করত। এটা সে হতে দিতে পারবে না। বাইরে দাঁড়ানো সেই মহিলার হয়তো একটা মেয়ে আছে, যে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। হয়তো গত রাত্রে মা মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিল হোমওয়ার্ক নিয়ে এবং ঘর এলোমেলো করে রাখার জন্য। তাতে শেষ কথাটাই বা কী হয়েছিল? না না না, রেড এটা হতে দিতে পারে না। তার হাতে একটা অসমাপ্ত ওয়াকি টকি ধরা, আর আরেকটা হাতে সে আঘাত করল অলিভারের কবজিতে। অলিভার তখন তার দিকে তাকিয়েও ছিল না।
আঘাতটা সে বুঝতে পারেনি। ছুরিটা তার হাত থেকে ছিটকে মেঝের ওপর গিয়ে পড়ল। টুং করে একটা শব্দ করে গড়িয়ে টেবিলের নিচে চলে গেল। অলিভার অবাক হয়ে বলল, এটা কি? কিন্তু রেড তখনই দরজার দিকে দৌড়ে গেছে। তার পেছনে ভারী পায়ের শব্দ। অলিভার চিৎকার করল, রেড, থামো। রেড পেছনে তাকালো না। সে জানতো যে তাকে কি করতে হবে। দরজা ধাতব গায়ে ধাক্কা খেয়ে জোরে শব্দ করল। অলিভার চিৎকার করে উঠল, আর এক পাও এগিয়েও না রেড, না হলে কিন্তু আমি এটা করে ফেলবো। রেড পেছনের দিকে তাকালো। অলিভার সোফা বেডের জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা জিপো লাইটার। আগুন জ্বলছে। সে জানালার পর্দা তুলে লাইটারটা বাইরে ধরে আছে। অলিভার চেঁচিয়ে উঠল, আমি ফেলে দেবো। গ্যাস ফেলে কিন্তু পুরো আরভিতে আগুন ধরিয়ে দেবো। অলিভারের মুখে ঘাম আর ফেনা, দাঁতের ফাঁকে লালা ঝুলছে। রেড শান্ত গলায় বলল, তুমি তা করবে না। এর কারণ রেড জানত অলিভার নিজের জীবনই সে সবার জীবনের আগে রাখে। সে কখনো সত্যি করে আগুন লাগাবে না। রেড আরভি থেকে বেরিয়ে গেল। সে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে কাকর রাস্তার উপর দৌড় দিল সাদা ট্রাকটার দিকে। হয়তো সেই লাল স্নাইপার ডট তার ওপরেই রয়েছে, কিন্তু রেড এখন অছোয়া। তাকে গুলি করা যাবে না। আর সেই সুযোগটারই ব্যবহার করবে ও পুলিশ মহিলাটাকে বাঁচাতে। সে ডনের নিথর দেহের ওপর দিয়ে লাফ দিল আর তারপর সাদা ট্রাকের পাশ দিয়ে দৌড়ে পুলিশের গাড়ির দিকে গেল। পুলিশ অফিসার তাকে দেখে চমকে উঠলেন। অফিসার চিৎকার করলেন, এখানে আছো সেখানেই দাঁড়াও। পুলিশ অফিসার 1 সেকেন্ডে বন্দুক বের করে দুবার তাকে তাক করলেন রেডের দিকে। রেড থেমে গেল, কিন্তু সে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে তার দাঁড়ানো দরকার। সে অফিসার আর স্নাইপারের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে। তার শরীর একটা দেওয়ালের মতো। লাল ডটটায় এখন আর ওই মহিলার গায়ে পড়তে পারবে না। এই মহিলা আজকে বাড়ি ফিরবেন। যদি তার মেয়ে থাকে তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন যে আমি তোমাকে কত ভালোবাসি। এইভাবেই এই গল্পটা শেষ হবে। অফিসার চিৎকার করলেন, হাত উপরে। রেড হাত তুলল। তার হাতে তখনও ভাঙা ওয়াকি টকিটা। আর ঠিক তক্ষণে আর্থার চিৎকার করে উঠল, রেড। রেড পেছনে তাকালো। আর্থার আরভির সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে তার দিকে দৌড়ে আসছে। কিন্তু তার পেছনে আরও একটা ছায়া অন্ধকার, অলিভার। সেও আর্থারের পিছনে দৌড়ে আসছে। তার হাতে আবার সেই ছুরিটা। রেড আবার চিৎকার করলো, না অলিভার। এই সময় রেইনাও বাইরে বেরিয়ে এলো। সে অলিভারের হাত ধরে টান দিল আর ঠিক সেই সময় ছুরিটা চালালো। ছুরিটা আর্থারের গলায় লেগে গেল, মাংস কেটে দিল। কিন্তু পুরোটা শক্তিতে নয়, কারণ রেইনা তাকে টেনে ধরেছিল। আর তার হাত দিয়ে তার গলার ক্ষতটা চেপে ধরল। আঙুলের ফাঁক দিয়ে কালো রক্ত বেরোচ্ছে, কিন্তু সে এখনও দাঁড়িয়ে রয়েছে। অলিভার সেটা দেখে আবার ছুরি তুলল আর ঠিক তখনই একটা গুলির শব্দ। অলিভার একটা ঝাঁকুনি খেল। তার পেছন দিয়ে রক্ত ছিটকে আরভির গায়ে গিয়ে লাগলো। সে হাঁটু মুড়ে মাটিতে পড়ে গেল আর তারপর নিথর হয়ে পড়েই রইল। রেড কানে হাত দিল গুলির শব্দে। সে তাকালো আর দেখল যে অলিভারের দেহ নিথর। গলায় হাত চেপে ধরা আর্থার আর সামনে দাঁড়ানো পুলিশ অফিসারের দিকে। কিন্তু অফিসার রেডের দিকে তাকিয়ে নেই। তিনি তাকিয়ে রয়েছেন রেডের হাতে ধরা ওয়াকি টকিটার দিকে। সম্ভবত এটাও একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তার বন্দুকটা ঝলসে উঠল আর রেডের বুকের মধ্যে একটা তীব্র ব্যথা লাগলো। সে পিছিয়ে গেল। আরও একটা গুলি। তার পাঁজরের নিচে আবার আঘাত। রেড চোখটা পিটপিট করল। সে হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। তার আঙুলে লাল রক্ত লেগে গেল। তারপর ব্যথাটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। তার পা ভেঙে পড়ল। সে রাস্তায় পড়ে গেল। তার বুক থেকে কড়কড় করে শব্দ বেরোচ্ছে। সে কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না। কোথাও যেন একটা বিপ শব্দ, তারপর স্ট্যাটিক। গুলি ছোড়া হয়েছে 10 থেকে 33। তৎক্ষণাৎ ব্যাকআপ চাই। আর্থার চিৎকার করছিল, রেড না! পেছনে থাকো, কাছে আসবে না। আর একটা গুলির শব্দ, দৌড়ে পালানোর শব্দ। অফিসার আবার বললেন, একজন পালাচ্ছে 10 থেকে 33। ব্যাকআপ চাই। এখানে কয়েকজন মারা গেছে। হে ঈশ্বর, এখানে কি হয়েছে? রেড আকাশের দিকে তাকালো। ভোর হয়ে যাচ্ছে।
ফ্যাকাশে হলুদ আর গোলাপি আলো অন্ধকার সরিয়ে দিচ্ছে, কিন্তু আকাশে তারা এখনও জ্বলছে। চেস্টারফিল্ড কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট, সাউথ ক্যারোলাইনা। পুলিশ রেডিও ট্রান্সক্রিপ্ট। তারিখ 10 এপ্রিল, সময় 6:06। তোমার 10 থেকে 20 অবস্থান কোথায়? আমি এখন মিল্টন লুপ দিয়ে নামছি। কয়েক মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব, অপেক্ষা করো। তুমি কি এখন ওই পদের মধ্যে আছো? ওখানে কি হচ্ছে বলো। ঠিক বুঝতে পারছি না। এখানে একটা আরভি আছে, কয়েকজন ছেলে মেয়ে আছে, এখানে কয়েকজন মারা গেছে, 3 জন মৃত, গুলির চিহ্ন আছে, মনে হচ্ছে রাইফেল ব্যবহার হয়েছে। আরও 2 জন খুব গুরুতর অবস্থায় আছে, তাদের অবস্থা ভালো না, তাড়াতাড়ি চিকিৎসা সাহায্য দরকার। মেডিকেল টিমকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তুমি কি কাউকে বাঁচানোর চেষ্টা করতে পারো? সিপিআর শুরু করতে পারো? এখানে আরও 2 জন আছে, তাদের আঘাত খুব গুরুতর না, কিন্তু তারা শকে আছে, কি হয়েছে বলতে পারছে না, চারদিকে শুধু রক্ত। অফিসার, আমার সাথে কথা বলতে থাকো। আমরা এখন তোমার লোকেশনের কাছেই চলে এসেছি। একটু পরেই আমাদের সাইরেন শুনতে পাবে, অন্যরা আসছে। এখানে আরেকজন ছিল, তার গলায় আঘাত ছিল, রক্ত বের হচ্ছিল, সে পালিয়ে গেছে, পূর্ব দিকের জঙ্গলের দিকে দৌড়ে গেছে। ডিসপ্যাচ, তোমরা কি এটা শুনতে পারছো? আমি তাকে গুলি করেছি, সে আমার দিকে দৌড়ে এসেছিল, আমি একটা গুলির শব্দ শুনেছিলাম, আমি ভেবেছিলাম তার হাতে বন্দুক আছে, কিন্তু না, এটা বন্দুক নয়। আমি কি করে ফেললাম? তোমরা কি এটা শুনতে পেরেছো? অপেক্ষা করো, আমি 1 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আমি কি করে ফেললাম? দক্ষিণ ক্যারোলাইনার হাসপাতালের সামনে সহকারী জেলা অ্যাটর্নি ক্যাথরিন লেভয় গুলিতে নিহত একজন। 11 এপ্রিল। আজ সকালে 49 বয়সী ক্যাথরিন লেভয়, যিনি ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে কাজ করতেন, দক্ষিণ ক্যারোলাইনার চেস্টারফিল্ড জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের সামনে গুলিতে নিহত হন। ধারণা করা হচ্ছে দূর থেকে ছোড়া একটি রাইফেলের গুলিতে তার মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 9 এপ্রিলের রাতের পুরো ঘটনাটি এখনও পরিষ্কার নয়, তবে পুলিশ নিশ্চিত করেছে যে সেখানে একাধিক মানুষ মারা গিয়েছে। স্থানীয় বাসিন্দা ডোনাল্ড রাইট এবং জয়েস রাইট ওই ঘটনায় নিহত হয়েছেন। ক্যাথরিন লেভয়ের ছেলে অলিভার সেই ঘটনাতেই মারা যায়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। আর্থারের লেখা রেডের জন্য চিঠি। প্রিয় রেড, আমি মনে হয় আগে কখনো চিঠি লিখিনি। স্কুলে জোর করে প্র্যাকটিস করানো হতো, তাছাড়া আর কখনো নয়, কিন্তু এখন মনে হচ্ছে এটি একমাত্র কাজ যা আমি করতে পারি। আমার মাথার ভেতর যা আছে সব লিখে ফেলতে হবে, কেউ পড়ুক বা না পড়ুক, কারণ তোমাকে বলার মতো অনেক কথা আছে রেড। সবকিছু শুরুটা একটা ক্ষমা চাওয়া নিয়ে। আমি দুঃখিত সবকিছুর জন্য। তোমাকে সব মিথ্যে কথা বলার জন্য আমি দুঃখিত। তোমার জীবনে হঠাৎ ঢুকে পড়ার জন্য, তোমার কাছে আসার চেষ্টা করার জন্য আমি দুঃখিত। আমাদের পরিকল্পনার জন্যও দুঃখিত, আর তোমার পরিকল্পনার জন্য। আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয়েছে আমাদের মা বাবার জন্য। তাদের মধ্যে যা ঘটেছিল তার জন্যও আমি দুঃখিত। তোমার মায়ের জন্যও আমি দুঃখিত। তুমি যেভাবে জানতে পেরেছিলে যে কে তাকে হত্যা করেছিল, তার জন্যও আমি দুঃখিত। আমি হয়তো আরও চেষ্টা করতে পারতাম, ওদেরকে থামাতে পারতাম, কিন্তু পারিনি, সেজন্যও দুঃখিত। তোমাকে কখনো চুমু খেতে পারিনি, তার জন্যও দুঃখিত। আর এখন যে আমি এই চিঠিটা লিখছি, যখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে, তার জন্যও দুঃখিত। আমি ভেবেছিলাম তুমি মারা গেছো, তোমাকে 2 বার গুলি করা হয়েছিল, আর আমি ভেবেছিলাম তুমি আর বাঁচবে না। আমি পালিয়ে গিয়েছিলাম। আমার থাকাটা উচিত ছিল, তোমার হাত ধরে রাখা উচিত ছিল, শেষটা আমাদের দুজনে একসাথে হওয়াটাই উচিত ছিল।
তারা তোমাকে আর ম্যাডিকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনলাম যে তোমার অপারেশন হয়েছে আর তারপর তুমি কোমায় চলে গেছো। একজন ডাক্তারকে বলতে শুনেছিলাম যে তারা আশা করছে না তুমি আর কোনোদিন বেঁচে উঠবে। তোমার বাবা তখন প্লেনে করে আসছিলেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি তোমাকে শেষবারের মতো দেখার সুযোগও পাবেন না, যেমন আমিও পাইনি। এই কারণেই আমি সেটা করেছিলাম রেড। আমি সবসময় বলতাম যে আমি কাউকে হত্যা করব না। আমার মতো পরিবারে বড় হলে এই কথাটা রাখা খুবই কঠিন। এটা এমন একটা ব্যাপার যা আমার বাবা আমার মধ্যে সব থেকে বেশি অপছন্দ করেন। কিন্তু তুমি বলেছিলে যে তুমি এটা চাও। আমি জানি না তুমি সেটা রাগের মাথায় বলেছিলে কি না, কারণ তখন অলিভার সেখানে ছিল। কিন্তু তুমি বলেছিলে যে তুমি চাও ক্যাথরিন লেভয় ভয়ে আর একা অবস্থায় মারা যাক, ঠিক যেমনটা সে তোমার মায়ের সাথে করেছিল। আমি ভেবেছিলাম তুমি মারা যাচ্ছ। আমি একটা রাইফেল নিতে গিয়েছিলাম যেখানে আমরা সেগুলো লুকিয়ে রেখেছিলাম। আসলে খুব বেশি অনুসরণের দরকার হয়নি। লাল ডটটা দিয়ে লক্ষ্য করা খুবই সহজ ছিল। এক গুলিতেই কাজ শেষ হয়ে গেল, আর কেউ কিছু বুঝে উঠবার আগেই আমি চলে গিয়েছিলাম। এটাই ছিল আমার বিদায়। যদি তুমি সত্যিই মারা যেতে, তাহলে অন্তত সে যেন বেঁচে না থাকে, এই ভাবনা নিয়ে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি জানো, কিন্তু তুমি জেগেই উঠছিলে না। আমি এটা আমার বাবার জন্য করিনি রেড। ক্যাথরিন লেভয় তোমার সাথে যা করেছে তারপরে সে আর বেঁচে থাকার যোগ্য ছিল না। যদি আমি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমি দুঃখিত। যদি তুমি এটা না চাইতে তবুও দুঃখিত। আমরা কেউই এমন কঠিন সিদ্ধান্ত নিতে চাইনি। কিন্তু তুমি মারা যাওনি, তুমি জেগে ওঠোনি। আমি কাছেই ছিলাম খবরের অপেক্ষায়। আমার গলার ক্ষতটা আমি নিজেই সেলাই করেছিলাম। কয়েকদিন পরে সেটা ইনফেকশন হয়েছিল। ম্যাডি বেঁচে গেছে, এটা আমি খবরের মাধ্যমে শুনেছিলাম। কিন্তু তুমি খবরের মধ্যে ছিলে না। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। তুমি ঘুমিয়ে থাকলেও, জানতে না পারলেও আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। ক্যাথরিন লেভয় মারা যাওয়ার পরে হাসপাতালে প্রচুর পুলিশ ছিল, তবু আমি ঢুকে পড়েছিলাম। তারা জানতই না যে তারা আমাকে খুঁজছে। রেইনা আর সাইমন পুলিশকে সে রাতের ব্যাপারে কি বলেছে জানি না, কিন্তু কেউই আমাকে ধরেনি। কেউ আমার দিকে তাকায়ও নি। রেইনা সেদিন আমার জীবন বাঁচিয়েছিল। একদিন যদি তাকে ধন্যবাদ বলতে পারি তাহলে আমার বড্ড ভালো লাগবে। হয়তো সে আমাকে বাঁচিয়ে নিজের মনেও কিছুটা শান্তি পেয়েছে, যেভাবে চেয়েছিল সে জ্যাক হার্ভিকে অলিভারের হাত থেকে বাঁচাতে। আমি তোমার রুমের ঠিক বাইরেই ছিলাম, তোমাকে দেখতে পাচ্ছিলাম। টিউব আর তারে ভরা বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে রয়েছ। ডাক্তাররা বলছিল তোমার ফুসফুসের একটা অংশ কেটে ফেলতে হয়েছে। কিন্তু তখন তোমার ঘরে আরও একজন দর্শনার্থী ছিল। দরজা খুলে ম্যাডি ভেতরে ঢুকলো। সে তখনও হুইল চেয়ারে বসে, হাসপাতালের গাউন পরে। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। সে নিশ্চয়ই বুঝেছিল আমি সেই মানুষ যে তার মাকে গুলি করেছিল। চারিদিকে পুলিশ ছিল। সে চিৎকার করতে পারত এই লোকটাই বলে, কিন্তু সে করেনি। আমরা শুধু একে অপরের দিকে তাকালাম। তারপর সে মাথা নাড়ল। সে আমাকে যেতে দিল। আমি তোমার হাত ধরতে পারিনি, কিন্তু আমি আশা করি যে তুমি আমাকে ক্ষমা করবে রেড। আমি জানি তোমার বাবার কোনো স্বাস্থ্য বীমা নেই, তাই তোমার আলমারির পেছনে সেই জুতোর বাক্সে তুমি যেখানে তোমার মায়ের পূর্ণ জন্মদিনের কার্ডগুলো রাখো, সেখানে হাসপাতালের খরচ আর তার চেয়েও কিছু বেশি টাকা রাখা আছে। সবই নগদ টাকা, বৈধ ব্যবসা থেকে। এটা এখন পুরোপুরি তোমার। এর জন্য আমাদের কাছে তোমার আর কোনো ঋণ নেই। তুমি ইতিমধ্যে অনেক কিছু করেছ। তুমি হয়তো পুলিশকে বলেছ যে ক্যাথরিন তোমাকে কি করতে বাধ্য করেছিল। আমি এখন জানি না যে আমি এখন কোথায় যাব, কি করব। সামনে পুরোটা জীবন পড়ে রয়েছে, কিন্তু সেটা কেমন হবে তা আমি জানি না। কিন্তু আমি তোমার ব্যাপারে নিশ্চিত, তুমি আমার দেখা সব থেকে শক্ত মানুষ। বুকের মধ্যে দুবার গুলি খেয়েও যে মানুষ বেঁচে থাকে, সে তো অসাধারণ। আর একটা কথা,
তুমি যেই পুলিশ অফিসারটাকে বাঁচিয়েছিলে সে পুরোপুরি ঠিক আছে। তার একটা 12 বছরের মেয়ে আছে, আমি খোঁজ নিয়েছি, কারণ আমি জানতাম যে এটা তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ হবে। তুমি সত্যি অসাধারণ রেড। হয়তো মানুষ তোমাকে এটা যথেষ্টভাবে বলেনি। তুমি যা চাইবে তাই করতে পারবে, যা হতে চাইবে তাই পাবে। তুমি যেই পথই বেছে নাও, আমি জানি যে তোমার মা তোমাকে নিয়ে ভীষণ গর্বিত হতেন। এই চিঠিটা খুবই বড় হয়ে গেছে, তার জন্যও দুঃখিত। তুমি চাইলে এটা এখানেই পড়া বন্ধ করতে পারো, তবে শেষে একটা কথা আছে। কবে তুমি পুরোপুরি সুস্থ হবে জানি না, কিন্তু আমি অপেক্ষা করব। 8 মে রাত 8টা, পিয়ার 68-এ। আমি সেখানে থাকব তোমার সাথে বিদায় বলার জন্য, অথবা আমাদের যা বলার আছে তা বলার জন্য। যদি তুমি আসো, আমি সামনে দাঁড়িয়ে আবার তোমাকে সরি বলবো। আর যদি তুমি আসতে না চাও, আমাকে দেখতে না চাও, আমি সেটাও বুঝবো। তুমি চাইলে এই চিঠিটা পুলিশকে দিতেও পারো। যদি সেই সময় সেখানে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে, তাও আমি বুঝবো। সিদ্ধান্তটা তোমার রেড, কিন্তু আমি সেখানে থাকব। তুমি কি আসবে? ইতি, তোমার আর্থার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। এই গল্পের মধ্যে আপনাদের সবথেকে প্রিয় চরিত্রটি কোনটি? আর কোন চরিত্রটিকে আপনারা একদমই পছন্দ করেননি? 7 জন রয়েছে এখানে। আমি ডন আর জয়েসের চরিত্রটিকে বাদ দিলাম কম স্ক্রিন প্রেজেন্সের জন্য। 7 জনের মধ্যে রয়েছে রেড, যে কিনা সবসময় তার গোপন কথাটি লুকিয়ে রেখেছিল এবং সে মিথ্যে সাক্ষ্য দিতে চেয়েছিল। ম্যাডি, যে কিনা জানতো যে রেডের মাকে কে হত্যা করেছে, তবুও সে সেটিকে লুকিয়ে রেখেছিল। রেইনা, যে কিনা খুব ভীতু, তবুও পরোক্ষভাবে তার জন্য একজনের প্রাণ যায়। অলিভার, যে কিনা খুবই স্বার্থপর এবং নিজের কথাই ভাবে, এবং সেও একজনকে হত্যা করে অজ্ঞাতবশত। সাইমন, যে কিনা প্রায় চুরি ছিনতাই করত এবং সে প্রায়শই মদ খেয়ে থাকত। আর রয়েছে আর্থার, যে এই ঘটনাটির পুরোটা পরিকল্পিত করে। আর 7 নম্বর ক্যাথরিন ল্যাভয়, যার খুব একটা স্ক্রিন প্রেজেন্স না থাকলেও পুরো ঘটনাটাই তার জন্য। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে এই সকলগুলো বিচার করে আপনারা বলবেন যে আপনাদের সবথেকে পছন্দের চরিত্র কোনটি আর কোন চরিত্রটিকে আপনাদের একদমই পছন্দ হয়নি। এরকম থ্রিলার গল্প পছন্দ করলে অবশ্যই আমাদের জানাবেন। এরকম থ্রিলার গল্প আরও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।